আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছিল 1979 সালের নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। ঘটনাটির সময় ছিল 1983 সাল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া। রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন। নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতেও উনি চাষাবাদ করতেন, যেটাকে আমরা বর্গা চাষি বলি। ওনার বাড়ি ছিল লাহোরিয়া ইউনিয়নেরই একটি গ্রামটির নাম হচ্ছে মঙ্গলগাতি। উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্য জমিতে চাষাবাদ করতেন, তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো। তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্য আসেন। ওই দিন ইচ্ছা ছিল যে আজকেই উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন, কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে। ওই সময় চাষাবাদেরই যেহেতু সিজন ছিল, এই জন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল। ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফেসিলিটিস ছিল না, যার কারণে ওনার হালের দুটো বলদ দিয়েই এই চাষাবাদ কাজটা সারতে হতো। প্রতিদিনের মতো ওনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসেন পোড়াবাড়ির সেই ভিটার অনতি দূরে ওনার সেই জমিতে। সকাল থেকে উনি চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টা করছিলেন। কারণ হচ্ছে যে ওনার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা ততটুকু করার পরেও কিছু জমি থেকে যাবে, যেটা পরের দিন চাষাবাদ করতে হবে, কিন্তু সেই পরিমাণটা খুব অল্প। যেহেতু পরের দিন অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আবার এখানে আসতে হবে, তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জমি চাষাবাদের জন্য। এই জন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাতও হয় আজকেই উনি কাজটি শেষ করে চলে যাবেন। কাজ শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি। সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আর একটু বাকি আছে, যেটা ওনার আগের থেকেই হিসাব করা ছিল। ওনার সাথে ওনার সন্তান ছিল। বিকালেই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরি হতে পারে। ওনার ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন। উনি একটি হারিকেনও নিয়ে এসেছিলেন, কারণ উনি জানতেন যে আজকে রাত হবে। তাছাড়া চাঁদের আলো তো ছিলই। সন্ধ্যার পরে চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল ছিল। ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন। যখন মোটামুটি একদম শেষ দিকে চলে আসেন কাজের দিকে, আর হয়তো বা 10-15 মিনিট মানে লাঙল দিয়ে চাষাবাদ করলেই জমি চাষ শেষ হয়ে যাবে, হঠাৎ ওনার গরু, যেটাকে আমরা বলদ বললাম আর কি, হালের যে বলদ, এই দুটি কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল। কারণ যখনই লাঙল নিয়ে একটা নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন, তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তার বলদ দুটি অস্বাভাবিক রকমের আচরণ করছে, নড়াচড়া করছে, মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না। তো উনি বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর হঠাৎ রশিদ মিয়ার মনে হয় ওনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে। প্রথম দিকে উনি বুঝতে পারেননি। আবার যখন ঘুরে আসছেন তখন উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। একটু আগে যে দিক দিয়ে উনি লাঙল নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তার থেকে সামান্য একটু এক পাশে চলে আসবে তার লাঙলটা, কারণ এক পাশে তো চাষাবাদ হয়ে গেছে। কিন্তু উনি যেদিক দিয়ে যাচ্ছিলেন ওই অংশটার, বিশেষ করে শেষ যতটুকু জায়গা বাকি ছিল, সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটার অনুভূতি উনি টের পান এবং প্রতিবারই ওনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল। মনে হচ্ছে তারা আর চাষাবাদ করতে চাচ্ছে না। শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিল সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করেছে, এই কারণে পশু হলেও তারা হয়তো বা বলতে পারছে না, কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে তারা খুব ক্লান্ত। তখনও উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেননি এই চিন্তা করে। কিন্তু 3বারের বার যখন রশিদ মিয়া উনি ফিল করলেন যে 3বারের বারও বলদ
দুটি অস্বাভাবিক আচরণ করছে এবং তৃতীয়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূত হচ্ছে। চতুর্থবার যখন বলদ দুটি থেমে যায়, তারা আর এগোতে চাচ্ছে না, তারা আর চাষ করবে না, আর এমন জায়গা থেমে যায়, তখন রশিদ মিয়ার পায়ের নিচে সেই অদ্ভুত নরম অনুভূত হওয়া একটা জিনিস আবারও উনি ফিল করেন। উনি এবার চিন্তা করেন, এই জিনিসটা কি আমি দেখব। রশিদ মিয়া সাহসী ছিলেন। উনি তখন যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে, যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে একদিক থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কারণ একটু আগে যেখানে লাঙল ছিল সেখানে ওনার পায়ের নিচে অনুভূত হচ্ছিল, আবার ওখান থেকে সরে আসার পরও আরেক জায়গায় পায়ের নিচে অনুভূত হচ্ছে। এই জন্য উনি ওখান থেকে সরলেন না। তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওইখানে দাঁড়িয়েই চতুর্দিক থেকে পায়ের নিচ থেকে মাটি সরাতে থাকলেন। মাটি যত সরাচ্ছেন মনে হচ্ছে যে উনি কোনো গোলাকৃতির কোনো একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো, উনি পা সরিয়ে দেখে ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি সাহস করে দুই হাতে মাথাটি উঠান। উঠানোর পর উনি আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, এই মাথাটি একটি মহিলার মাথা, বড় বড় চুল রয়েছে। উনি সাহস করে আরেকটি যে কাজটি করেন, এটা আসলে আপনি বা আমি থাকলে সেই কাজটি করতে পারতাম কিনা সন্দেহ, সেটি হচ্ছে ওই মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে। যেহেতু মাটির নিচে সেটি ছিল, মুখের উপর মাটি পড়ে গেছে, উনি এক হাত দিয়ে মাথার মুখের উপর থেকে মাটি সরান। মাটি সরানোর পর ওনার কাছে খুব পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি একে। তবে উনি ফাইন্ড আউট করতে পারেননি যে আসলে ওনাকে চিনেন কি চিনেন না, কারণ স্বাভাবিকভাবে অন্ধকারে ওইভাবে তারপরে ধুলোবালি মাখানো চেনা সম্ভব নয়। হঠাৎ যেটি ঘটে, এই মাথাটির দুটি চোখ খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচণ্ড ভয় পান। এবার আর ওনার কোনো সাহস আর ধরে রাখতে পারেননি। শুধু চোখ খুলেই ক্ষান্ত হয় না, তখন ওই মাথাটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। রশিদ মিয়া প্রচণ্ড শক্তি দিয়ে মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন, এবং ছুঁড়ে ফেলার সাথে সাথে উনি নিজেও আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে ওনার বাড়ির দিকে ছুটতে থাকেন। ওনার বলদ দুটি ওই জমিতেই থেকে যায়। উনি ছুটতে ছুটতে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফেরে, তখন সব ঘটনা খুলে বলেন। প্রিয় লিসেনার্স, এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পোড়াবাড়ির ওই ভিটার আশেপাশে এখনো হয়। কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো, যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটতো সেখানে ওই অশুভ শক্তি দ্বারা, সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু কিছু বিষয় এখনো ঘটতে থাকে। রশিদ মিয়া এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব, তিনি হচ্ছেন আরাফাত, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। আরাফাত ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জে, এবং তিনি যে ঘটনাটি শুরু করছে, যার ঘটনা শেয়ার করছেন, তার ঘটনার জন্য তার নাম তিনি প্রকাশ করছেন না। কিছু সিকিউরিটি রিজনের কারণে তার নাম দেওয়া হয়েছে নাবিলা। তিনি সম্পর্কে তার বোন হন। নাবিলার বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসা শুরু করে। তার বাবা মারও ইচ্ছে ছিল ভালো ছেলে পেলে নাবিলাকে বিয়ে দিয়ে দিবেন। অনেকেই আসতো নাবিলাকে, যেই দেখতো তার প্রথম দিন আসলে দ্বিতীয় দিন আর আসতো না, আর কোনো কন্ট্যাক্টই করতো না। দেখা যেত কোনো না কোনো এক্সকিউজ দিয়েছে, এবং তারা সবসময় সেই
কোনো একটা ঝামেলা হতোই এরকম ছেলে দেখলে আসলে। তো নাবিলা দেখতে মাশাআল্লাহ সুন্দর ছিল, তবে তার ক্ষেত্রে এমন হওয়াটা আসলে চিন্তার বিষয় ছিল। একবার এক ছেলের মা আসে নাবিলাকে দেখতে এবং তার খুব পছন্দ হয়। ছেলের মা বলে তারা সোমবার আসবে মেয়েকে দেখতে ছেলেকে নিয়ে। যেদিন আসবে সেদিন ঘরে আয়োজন করা হয় তাদের আপ্যায়নের জন্য। তবে তারা আসে না। তাদের কল করে জানা যায় তারা আসার জন্য যে গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ছেলের পা ভেঙে গেছে, তাই তারা তাকে নিয়ে হাসপাতালে গেছে। এভাবে যারাই দেখতে আসতো তাদের কোনো না কোনো ক্ষতি হতো। এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল নাবিলার বাবা মা। তার মা তাদের পরিচিত এক কবিরাজের কাছে যান, গিয়ে ঘটনা বলেন, জানতে চাচ্ছিলেন তার মেয়ের কোনো প্রবলেম আছে কিনা। কবিরাজের নাম ছিল ইলিয়াস। কবিরাজের কাছে যাওয়ার পর নাবিলার নাম তার বাবা মায়ের নাম নিয়ে একদিন পরে তাকে দেখা করতে বলে। নাবিলার মায়ের নাম ছিল জাহানারা। জাহানারা বেগমকে একদিন পর ইলিয়াস কবিরাজ বলে যে নাবিলার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে, আর আপন আত্মীয়দের মধ্যে এই কাজটা কেউ করেছে। সে জাহানারা বেগমকে বলেন একটি মেহেদি নিয়ে আসতে। ইলিয়াস কবিরাজ কিছু ছোট ছোট কাগজে কিছু লিখে তা জাহানারা বেগমকে দিয়ে বলেন, এই যে লেখা কাগজটা দেখছেন, এটা আটার গোলা বানিয়ে তাতে কাগজ মিলিয়ে যে পুকুরে মাছ চাষ করা হয় সেই পুকুরে ফেলতে হবে। এটি মেহেদি নাবিলার হাতে দিয়ে এই মেহেদিটা নাবিলার হাতে দিয়ে রাখতে হবে। সে নিয়ম করার পর এক ঘটক দ্বারা একটি সম্বন্ধ আসে। এবার তাদের আসার মধ্যে কোনো সমস্যা ছিল না। সময়টা ছিল 2020 সালের কোরবানি ঈদের কিছুদিন আগে নাবিলার বিয়ে ঠিক হয়। ঈদের এক সপ্তাহ পর নাবিলার বিয়ের আগে থেকে কিছু সমস্যা ছিল, যেমন অকারণে পেট ব্যথা, শরীর হাত পা ব্যথা করা, হঠাৎ জ্বর আসা, অল্পে রেগে যাওয়া ইত্যাদি। সবাই এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছিল, যদি ডাক্তারি চিকিৎসা দ্বারাও কোনো সমস্যা ধরা পড়েনি। কোরবানি ঈদের এক সপ্তাহ পরে বিয়ে হয় নাবিলার। নাবিলার স্বামীর নাম ছিল আসাদ। বিয়েতেও তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের রাতে আসাদ সাহেব যখন নাবিলার কাছে আসতে যায় তখন নাবিলার প্রচন্ড মাথা ঘুরে এবং নাবিলার অনেক রাগ বেড়ে যায়। অকারণে তিনি বলতে থাকেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। বলতে বলতে জ্ঞান সেন্সলেস হয়ে যায়। তো বিয়ের 2-3 দিন একই ঘটনা ঘটে। তারপর থেকে আসাদ ভাইয়ের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। আসাদ ভাই নাবিলার কাছে যেতে পারতো না। রাতে নাবিলা যখন ঘুমাতো, নাবিলা ঘুমের মধ্যে কান্নাকাটি করত, আর এমন ভাবে কান্না করত যে কেউ তাকে প্রচন্ড মারছে, প্রহার করছে। তো ঘুম থেকে উঠে নাবিলার কিছু মনে থাকতো না। আসাদ ভাই যেন রাতে ঘুমাতে না পারতো না, একদম ঘুমাতো না নাবিলার খেয়াল রাখার জন্য। আসাদ ভাই যখন নাবিলার পাশে থাকতো তিনি অদৃশ্য একটা আওয়াজ শুনতে পেত। পুরুষ গলায় কেউ বলছে আসাদ ভাইকে যে, কি রে, কাকে বিয়ে করেছিস, যার নাম এরকম বদনাম, ছেড়ে দে ছেড়ে দে। এই ঘটনা পরপর ঘটছিল, অনেকদিন যাবৎ ঘটছিল। নাবিলার শারীরিক অসুস্থতার কারণে মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, বদমেজাজি স্বভাবটা বেড়ে গিয়েছিল। তখন আসাদ ভাই নাবিলাকে নাবিলাদের বাসায় নিয়ে যায়। সেখানেও একই রকম অবস্থা। বাসায় আসার পর থেকে ভাই নতুন কথা শুনতে পায় অদৃশ্যভাবে, কি রে তুই যাবি না, চলে জানালে ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। কিন্তু সেটা অদৃশ্য হয়ে আসতো, হালকা করে ছোট্ট করে কথাগুলো আসতো। তো আসাদ ভাই খুব আজকের ঘটনাগুলো পরে নাবিলার আম্মু খালাকে বলে। এভাবেই সবাই জানতে থাকে যে সব ঘটনা হচ্ছে। আসাদ ভাই বলে যে সে তার নিজ ঘরে একটা তাবিজ পেয়েছে। এই কথাটি শেয়ার করে সে সবার সাথে। নাবিলার প্রচন্ড রাগ হওয়া দিন দিন তখন বেড়েই চলেছিল। এখন নাবিলা বারবার ছাদে যেতে চাইতো, এই বলে দৌড় দিত। তাই নাবিলার পাশে সবসময় তাদের যিনি ঘটনা শেয়ার করেছেন তাদের কাউকে না কাউকে থাকতে হতো। সেদিন রাতে নাবিলা আসাদ ভাইকে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে নিতে এসছে, আমি চলে যাব। তো নাবিলা বলছে ছাদে নাকি একজন কালো ব্যক্তিকে ও কল্পনায় এবং স্বপ্নে দেখেছে যে শেরওয়ানি পরা আর নাবিলাকে ডাকছে। এই কালো ব্যক্তিকে দেখলে নাবিলা বেশ ভয় পেত। আর আসাদ ভাইকে বারবার বলতো যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাবে, আমাকে নিতে এসছে। আর নাবিলার শরীরের শক্তি এত বেড়ে যেত যে দুজন মিলেও নাকি ধরা যেত না যখন সে ছাদে যেতে চাইতো।
নাবিলার মার এই অবস্থা দেখে ইলিয়াস কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা বলেন। ইলিয়াস কবিরাজ জানায় যে নাবিলাকে কুফরি করা হয়েছে, তা করেছে তার বড় চাচি, যাতে সে সংসার করতে না পারে। ইলিয়াস কবিরাজ বলে যে আর কিছু একটা ঘটছে যা আমি বুঝতে পারছি না, আমি দেখার চেষ্টা করব আসলে কি সমস্যা। ইলিয়াস কবিরাজ সরিষার তেল পরা দিয়ে দেয়। নাবিলার মা তা নিয়ে বাসায় এসে সবাইকে জানায়। রাতে নাবিলা নিজে নিজেই বলছে, আমাকে জাদু করা হয়েছে, আমাকে জাদু করেছে আমার চাচাতো ভাই, তার নানির কুফরি করে তাকে দিয়ে সব করানো হয়েছে। এসব কথাগুলো নাবিলা নিজে নিজেই বলছিল। তো নাবিলাকে জিজ্ঞেস করা, হাসান ভাই জিজ্ঞেস করে, কে বললো এই কথাগুলো? নাবিলা বলছে, ওরা আমাকে বলেছে। কারা সেটা আর বলে না। তো রাতে নাবিলা আসাদ ভাইকে আঘাত করে ফেলে দেয় ছাদে যাওয়ার জন্য, ফেলে দেয় ছাদে যাবে, সে ছাদে যাওয়ার জন্য দৌড় দেয়। এটা সবাই দেখে ওকে ধরে বাসায় নিয়ে আসা হয়। নাবিলা অস্বাভাবিক আচরণ করছিল আর চিৎকার করে কান্না করছিল। নাবিলা আসাদ ভাইয়ের হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। এটা দেখে তিনি টিভিতে কুরআন তেলাওয়াত ছেড়ে দেন। আর একটু সময়ের জন্য নাবিলা স্বাভাবিক হয়, আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নিজের হাতে নিজে কামড় দেয়, আসাদ ভাইকে আঘাত করে। আসাদ ভাই নাবিলাকে ধরে বসেছিল যাতে নাবিলা নিজের ক্ষতি করতে না পারে। নাবিলা একটু পর নিস্তেজ হয়ে যায়। তারপর এমনভাবে উঠে বসে যে তার মানে যিনি ঘটনা শেয়ার করেছেন আরাফাত ভাই, তারা সবাই তার সামনে কেন? তারপর নাবিলা আসাদ ভাইয়ের হাতে রক্ত দেখে কান্না শুরু করে দেয়। বলে, কিভাবে হলো, এটা কে করলো? এসব বলে সে কান্না করতে থাকে। একটু পর কান্না করতে করতে আবার হাতে কামড় দিয়ে দেয় আর চিৎকার করতে থাকে। এটা শুনে নাবিলার ছোট চাচা, নানা, মামা সবাই আসে। সবার সামনেও সে একই আচরণ করতে থাকে। তো আরাফাত ভাই জোরে জোরে কুরআন হাতে নিয়ে পড়তে থাকে এবং তার কুরআন পড়া দেখে নাবিলা চিৎকার করে বলে, চুপ কর, না হলে আগে তোর বোনরে নিব, তারপর তোরে নিব। তুই কতক্ষণ কোরআন হাতে নিয়ে থাকবি, তোরে মেরে ফেলবো। রাত তখন 3টা। ছোট চাচা মসজিদ থেকে মুয়াজ্জিনকে নিয়ে আসে। মুয়াজ্জিন আসার পর সব হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব পানি পরে ফু দিল আর দুয়া পরে নাবিলাকে ঝাড়ফুঁক করলো। অনেকক্ষণ ছিল। মুয়াজ্জিন সাহেব তিনি কোনো সমস্যা লক্ষ্য করেন নাই। মুয়াজ্জিন সাহেব চলে যাওয়ার পর নাবিলার আচরণ বদলে যায়। মুহূর্তের মধ্যে অস্বাভাবিক আচরণ করতে থাকে। যখন ফজরের আজান হলো, নাবিলা সম্পূর্ণ নর্মাল হয়ে গেল আর বলল, আমাকে নিয়ে যাবে ওরা, আমাকে অনেক মেরেছে, আমার সারা শরীর ব্যথা করছে। ব্যথায় নাবিলা অনেক কান্না করছিল। তা দেখে নাবিলার মা ও কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে এক পর্যায়ে নাবিলা ঘুমিয়ে যায়। তবে ঘুমের মধ্যে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে তারা সবাই তার কাছে ছিল। নাবিলা একটু ঘুমালে সবাই রেস্ট নেয়। সকাল 10টা বাজে নাবিলাকে নিয়ে ইলিয়াস কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ একটা কাচের গ্লাসে পানি দিয়ে নাবিলাকে বলে, নাবিলা নাবিলা দেখে বলে যে কাচের চেয়ারে পানি দিয়ে বলে যে তুমি বাইরে যেয়ে বসো। আর আসাদ ভাইকে বলে যে নাবিলার সাথে 3 জন জিন্নাত আছে। আর আসাদ ভাইকে ইলিয়াস কবিরাজ বলে 3 গজ কাফনের কাপড়, মিশ্রি আর সরিষার তেল নিয়ে আসতে। তো ইলিয়াস কবিরাজ মিশ্রি আর তেল পরা দেয় আর বলে যখনই সমস্যা হবে মিশ্রি যেন খাওয়ায়। তাল মিশ্রি অনেকে বলে না, সাদা কালারের যেটা, সেটা। আর কবিরাজ 2 দিন পর একজনকে আসতে বলে। সেদিন রাতে নাবিলার অবস্থা হয় আরো করুণ। নাবিলা বলতে থাকে, আমাকে নিতে এসছে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। আর নাবিলা কোনো খাবার খেতে পারতো না। ইলিয়াস কবিরাজের তেল পরা আর মিশ্রিতেও আসলে কোনো কাজ হচ্ছিল না। নাবিলা যে ঘরে ছিল অনেক গরম ছিল, যদিও সেদিন অত গরম ছিল না অন্য ঘরে। নাবিলা বারবার দেখতো স্বপ্নে একজন কালো ব্যক্তি শেরওয়ানি পরা, চোখ জলজল করে, সে তাকে নিয়ে যেতে চায়। নাবিলার চাচা তার এক পীর ভাইয়ের দ্বারা খোঁজ পায় এমন একজনের কথা যে জিনদের সমস্যা জনিত ভালো কাজ করতে পারত। তার নাম মাহফুজ। তিনি একজন কুরআনের হাফেজ। তার সঙ্গে অসংখ্য জিন্নাত মুসলিম উম্মতদের সাহায্য করার জন্য কাজ করেন তিনি। তারপর তিনি সকাল 11টায় মাহফুজ হুজুরকে নিয়ে আসেন ছোট চাচা। উনি এসে নাবিলাকে চেয়ারে বসায় আর একটা আতরের শিশি বের করে, যেটার ঘ্রাণ খুবই তীক্ষ্ণ। হুজুর একটা সুতা চায়, তাকে একটা সুতা দেওয়া হয়।
মাহফুজ হুজুর নাবিলার 2 হাতের আঙ্গুলগুলো একত্র করতে বলে, আর ছোট চাচাকে একটা সরিষার তেল দেয় যে তার আঙ্গুলগুলোকে মাখিয়ে রাখবে। তো মাহফুজ হুজুর নাবিলার দিকে তাকিয়ে বলে, এই নাবিলার জিন্নাত, নাবিলার মধ্যে আসো। আর এই বলে আর টেবিলকে ছোট কাঠ দিয়ে আওয়াজ করলো। হঠাৎ নাবিলা মাথা নিচু করে একটা হাসি দিল। হাসি দেওয়ার সময় মাথাটা উঁচু করলো। মাহফুজ হুজুর তার নিকটে থাকা সুতা নাবিলার কায় আঙ্গুল ধরে 21 বার সুতো প্যাচ দিল। তারপর মাহফুজ বলল, নাবিলার দিকে তাকিয়ে বলতে থাকে, কে তুই? তোরে কে পাঠাইছে? কেন কষ্ট দিচ্ছিস মেয়েটারে? নাবিলার মধ্যে থাকা জিন কোনো কথা বলছিল না। তখন আতরের শিশি নাবিলার নাকে দেওয়া হয়, আর বিকট আওয়াজে চিৎকার করে ওঠে নাবিলা। মনে হচ্ছে অনেক জোরে ধমকের সুরে বলছে, আমি বলছি এটা সরা। পরে জিন্নাত বলছে, আমাকে পাঠানো হয়েছে, নাবিলার চাচা এই কাজ করেছে। নাবিলার চাচাতো ভাই এতে জড়িত, তারা তার নানিকে দিয়ে এসব করিয়েছে যাতে নাবিলার নামে বদনাম হয়। কিন্তু আমি ওরে মারবো না, আমার ওরে অনেক পছন্দ। যদি ওরা আমার নাবিলাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওদেরকে মেরে ফেলবো। মাহফুজ হুজুর তাদের দিকে লক্ষ্য করে বললেন যে কাফের জিন্নাতের কথায় 100 ভাগের মধ্যে 99 ভাগ মিথ্যা। হুজুর জিনটাকে বলে, মিথ্যা বলছিস কেন তুই? সত্য বল, না হলে এইখানেই তোকে মেরে ফেলবো। এই বলে আবার তাকে না আতরের শিশি ধরে। জিন্নাত বলছে, আমাকে ছেড়ে দে, আমার কষ্ট হচ্ছে। আমি এখন সত্য বলবো, আর দিস না এটা। আমি নাবিলাকে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে, আমি ওরে চাই। আর ওর জামাইকে মেরে ফেলবো যদি ওর কাছে আসতে চায়। আমি শুধু নাবিলাকে চাই। হুজুর বলছে, কি পেলে তুই ওরে ছেড়ে যাবি বলতো, নাহলে তোকে শেষ করে দিব। সেই জিন্নাত বলে, আমি নাবিলাকে চাই, আমাকে মেরে ফেল, আমি তাও যাব না। হুজুর বলে, আতরের শিশি নাবিলার নাকে ধরে, গোংরাতে বলে, আমি চলে যাব, আর কষ্ট দিস না। আমি চলে যাব, এক শর্তে, আমি ওর বাচ্চা চাই, ওরে না পালেও ওর প্রথম সন্তান আমি চাই। তো হুজুর বলে, না, এটা কখনোই সম্ভব না। তুমি নাবিলাকে কয়টা বান মারছো সত্যি করে বলো। নাবিলার জিন্নাত বলে, একটাও না। হুজুর তার বন্ধু জিন আবু সুফিয়ানকে ডাকে, এসে বলে হুজুরের কানে কানে হয়তো বলে, নাবিলাকে এই শয়তান 4টা বান মেরেছে। হুজুর এটা শুনে আবারও নাবিলার নাকে সেই আতরের শিশিটা তো তুলে ধরে। জিন্নাত বলে, ছাড়, আমি চলে যাচ্ছি। হুজুর বলে, তোর নাম কি? ওই জিন বলে যে, আমি বলবো না। হুজুর বলে, তুই কোন ধর্মের? তো বলে, আমি অনেক আগে 150 বছর আগে নামাজ পড়তাম, এখন পড়ি না। হুজুর বলে, তুই কি চাস? ওকে ছেড়ে যাবি? ওকে ছেড়ে যাওয়ার জন্য ওটা কি চাস? তুই জিন বলে যে, ওরে না পাইলে কিছু চাওয়ার নেই, আমি চলে যাবো, আমাকে যেতে দে, আর আসবো না। তো হুজুর বলে, এই নে লেখ, এই যে মেয়েকে এখানে লিখে দেয় যে তুই মেয়েকে আর ডিস্টার্ব করবি না, লেখ। তো জিন বলে, আমি লিখতে পারবো না। মানে ওর কাছ থেকে রিটার্ন চাই যে আর ডিস্টার্ব করবে না। পরে সেই মেয়ে আছর করবে না বলে লিখিত ভাবে নেয়। হুজুর বলে যে, তুই কিছু চাস নাই, কিন্তু তোরে বাউনা চালান দিব। এটাতে 41 পদের খাবার থাকবো, বুড়িগঙ্গায় তা ভাসিয়ে দিয়ে আসা হবে তোর জন্য। নাবিলাদের মধ্যকার জিন বলে, আমাকে এখন যেতে দে, আমি আর আসবো না। হুজুর তার জিন্নাতদের সাথে পরামর্শ না করে নাবিলার জিন্নাতকে ছেড়ে দেয়। মাহফুজ হুজুরের সাথে জিন্নাতরা তখন তার পাশে ছিল না বলে তারা বলে যে ওই শয়তানটাকে ছেড়ে দেওয়াটা উচিত হয় নাই, ও আবার মেয়েটাকে আক্রমণ করবে। মাহফুজ হুজুর সেদিনের মতো চলে যায়। বিকালে তার চেম্বারে বা যেখানে তিনি থাকেন সেখানে যেতে বলেন নাবিলাকে নিয়ে। বিকালে যাওয়ার পর হুজুর কিছু নিয়ম দেন বান কাটানোর জন্য। বড়ই পাতার গোসল করাতে হবে 14 দিন, আর কিছু পরা পানি, তার আর সিঁদুর মিশ্রিত পরা সরিষার তেল, আর দুয়া লেখা ছোট ছোট কাগজ যা পানিতে মিশিয়ে খাওয়াতে বলে, আরো অনেক নিয়ম কানুন। সেদিন নাবিলার তেমন সমস্যা হলো না, কিন্তু আসাদ ভাই কাছে আসলেই নাবিলার মাথা ঘুরতে থাকতো, ওর জিদটা বেড়ে যেত। তারপর দিন হঠাৎ নাবিলা বলে ওঠে ও আবার আসছে, আর এইবার ওর দিকে তাকিয়ে অনেক হাসছে। নাবিলা সেই বিকট চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, তাকে অনেক কষ্টে জাগানো হয়। নিয়ম অনুযায়ী তদবির করা চলতে থাকে। হঠাৎ নাবিলা পেটে ব্যথা ফিল করতে থাকে। তেল ব্যথার জায়গা দিলেই ব্যথাটা কমে যেত, এবার সারা দেহে ব্যথা করতে শুরু করে। মাহফুজ হুজুর সেদিনের পর বগুড়া গিয়েছিল 2 দিনের জন্য একজন মানুষকে দেখতে, আর এখানে নাবিলার উপর শয়তান জিন্নাত অত্যাচার আবার শুরু করে দেয়। মাহফুজ হুজুরকে ফোন দিয়ে জানানো হলে সে তদবিরগুলো করতে বলে আর নাবিলাকে একা রাখতে মানা করে দেয়।
তারপর দিন রাতে নাবিলা চিৎকার চেঁচামেচি শুরু করে বলে ও আমাকে নিয়ে যাবে, ও আমার কাছে আসছে, আমার ভয় করছে অনেক, আমার ভয় করছে মা। নাবিলার মা সবসময় নাবিলার পাশে থাকতো। নাবিলার মা নাবিলার পাশে থাকা অবস্থায় চিৎকার দিয়ে উঠে পরে দেখা যায় যে গালে 3 আঙ্গুলের দাগ বসানো আর গাল লাল হয়ে আছে। নাবিলার মা কান্নায় ভেঙে পড়ে। নাবিলা জ্ঞানহীন অবস্থায়। নাবিলার মা বারান্দায় যায়, বারান্দায় যাওয়ার পর তার সাথে একটা ঘটনা ঘটে। নাবিলা হঠাৎ চিৎকার করে কান্না করতে করতে বলে আমাকে নিয়ে যাবে বলছে, মা বাঁচাও। আসাদ ভাই নাবিলাকে ধরে নাবিলাকে বলছে আমাকে ছেড়ো না, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। তো মাহফুজ হুজুর না থাকায় ইলিয়াস কবিরাজকে কল করে আসতে বলা হয়। কিছুক্ষণের মধ্যে সে কাপড়ের তৈরি দড়ি নিয়ে আসে। তারপর গ্লাসে পানি দিয়ে দেখে 3 জন জিন্নাত এখনো আছে। কবিরাজ কাপড়ের দড়ি আগুনে পুড়িয়ে নাবিলার নাকে ধরে, কিন্তু কোনোভাবেই সেই জিন্নাতকে ডাকা সম্ভব হচ্ছিল না। হঠাৎ কি হলো? ইলিয়াস কবিরাজ কিছু না বলে এই সমস্যার সমাধান তার দ্বারা সম্ভব হয় না বলে দিল। সে কোনো কথা বলল না, চলে গেল। রাতে জানা যায় সে অনেক জ্বরে আক্রান্ত। সেদিন রাতে নাবিলা নিজের নখ দিয়ে নিজেকে আঁচড়াচ্ছিল, তাকে ধরে রাখা যাচ্ছিল না। রাত 2টার দিকে মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আসা হয়। আবারও বিপদে পড়লে চা করা হয়। সে 2টা তাবিজ নিয়ে এসে নাবিলার হাতে বেঁধে দেয়। সাথে সাথে নাবিলা একদম নর্মাল সুস্থ হয়ে যায়, কিন্তু সাথে সাথে সে কান্নাও করতে থাকে। মুয়াজ্জিন সাহেব তখন ওর কান্না দেখে ওকে ঝাড়ফুঁক করে চলে যায়। তার পরদিন সকালে তাবিজ হাত থেকে পড়ে যায় আর তাবিজের রং কালো হয়ে যায়, যেমন জ্বলে গেছে সেরকম। নাবিলাকে জোর করে পরা পানি খাওয়ানো হয়, কিন্তু সে খেতে চাচ্ছিল না। সবাই অনেক চিন্তায় পড়ে যায় নাবিলার জন্য। নাবিলাকে দেখে রাখার জন্য রাতে সজাগ থাকতে হতো সবাইকে। যারা যেভাবে পারতো রাতে সজাগ থাকতো। প্রতিনিয়ত নাবিলাকে দিয়ে আমলগুলো করানো হতো। এতে কিছুক্ষণের জন্য নাবিলা সুস্থ থাকতো। রাতে সমস্যা হতো বেশি। ওই দিন রাতের বেলা আসাদ ভাই নাবিলার কাছে ছিল। তো নাবিলা হঠাৎ করে কান্না করে ওঠে আর বলে আশেপাশে নাকি খুব বিকট চেহারার জীব তার পাশে বসে আছে। আসাদ ভাই নাবিলার হাত ধরেছিল। হঠাৎ ভাইয়ের হাতে ফোসকা পড়ে যায়, যেমনটা আগুনের তাপে ধরে থাকলে হয় সেরকম ফোসকা, এবং 2 হাতের মধ্যেই। আর আসাদ ভাই চিৎকার দিয়ে ওঠে। আসাদ ভাই শরীরে সেরকম ব্যথা হতে থাকে যেরকম ব্যথাটা কেউ মারতে থাকলে অনেক লাগে। নাবিলা কান্না করতে থাকে। নাবিলা জিন্নাতদের কথা শুনতে পাচ্ছিল। উনি বলছিল, তারা বলছে আমার সাথে চল, না হলে তোর জামাইকে আরো মারবো। আমি জোরে জোরে আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিন পড়ছিলাম। এটা আরাফাত ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তাই আজান দেওয়া শুরু করা হলো। তখন নাবিলা বলছিল আজান শুনে ওরা চিৎকার করছে, জিন্নাতটা চিৎকার করছে। আর ফজরের আজান হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকাল 7টায় মাহফুজ হুজুর আসাদ ভাইকে ফোন করে হুজুরকে সব বলে আসাদ ভাই। তারপর হুজুর সব শুনে বলে আমি আমাদের জিন্নাতদের সাথে কথা বলছি। নাবিলাকে যে জিন্নাত আসর করেছে অনেক বছর যাবত ওর সাথে আছে। আমি আবু সুফিয়ান নামে একজন জিন ছিল, এই বিষয়ে জিজ্ঞেস করেছি। তার থেকে জেনেছি ও জিন্নাত হলো হিন্দু, আর এই জিন্নাত তাদের ধর্মের বড় পদে আছে। জিনটা খুবই শক্তিশালী। এই জিনটাকে ছাড়াটা উচিত হয় নাই। আপনারা নাবিলার প্রতি খেয়াল রাখেন আর তদবিরগুলো চালিয়ে যান। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আর নাবিলাকে নিয়ে চেম্বারে আসেন কালকে সকাল 10টায়। চেম্বারে বলতে তিনি যেখানে থাকেন এই আস্তানায়। আর আমরা অপেক্ষা করছি ওনার নেক্সট পার্টের জন্য। উনি বলেছেন যদি আমরা যদি শেয়ার করে দিলে উনি আমাদেরকে শেয়ার করে পাঠাবেন বাকি পোর্শনটা। যেহেতু আমরা শেয়ার করলাম, আমরাও চাই বাকি পোর্শনটা আমাদের কাছে আসুক। আমি আরাফাত ভাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের কাছে তিনি যেন বাকি পোর্শনটা পাঠিয়ে দেয় এবং আমরা যেন সেটা শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি তমার সাথে ঘটা ঘটনা। তমা 2000 সালে পড়াশোনা করতে যায় আমাদের নেইবারিং একটা কান্ট্রিতে।
তার ইচ্ছে ছিল বি ফার্ম করা, ফার্মেসিতে পড়াশোনা করা। তো সেইখানে যে এইখানে সে পড়তে গিয়েছিল সেখানকার রেপুটেশন খুব ভালো পাওয়াতে সে ওখানে পড়তে যাওয়ার চিন্তা করে। যাক, অনেক খোঁজ খবর করে এবং অনেকভাবে সে কাঠখড় পুড়িয়ে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে, আর তার সাথে সে তার 2 বান্ধবীকে কনভিন্স করে পড়ার জন্য। যাই হোক, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল 3 জন, তমা, নাফিজা, যারা। তো ওরা 3 জনই ওখানে পড়তে যায়। তোমার বাবা তাদেরকে সাথে করে নিয়ে যায় টোটাল কাজটা শেষ করার জন্য। যাই হোক, ওখানে অ্যাডমিশন হয় আর সবকিছু করার পরে তাদের থাকার জায়গার ব্যাপারটা আসে। তো ইউনিভার্সিটি খুব সুন্দর জায়গায়, পাহাড়ি একটা এলাকা, চারিপাশে পাহাড় ঘেরা, খুব সুন্দর। আর তারা যখন অ্যাডমিশন নিতে গিয়েছে তখন সেই সময়টায় বৃষ্টির সময়, তো বেশ সবুজ হয়ে আছে ওখানে, যদিও অনেক আর্দ্র আবহাওয়া, তারপরও বেশ সুন্দর একটা টেম্পারেচার, তো মানে বেশ গরম না। এইসব সবকিছু খবর নিয়েই তোমার ডিসাইড করেছিল ওখানে পড়তে যাবার। তো যাই হোক, তার বাবা খোঁজ খবর করে দেখে যে ওখানকার ডর্মের কি অবস্থা। তো সে বলে যে বাবা, এর থেকে একটু বেটার হয় আমরা যদি আলাদা থাকতে পারি। ওরাও রিকোয়েস্ট করে। প্রথমে তো গিয়ে হোটেলে উঠেছিল তারা কয়দিন। তো তোমার বাবা, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি একটু খোঁজ খবর করে পরে বের করে ফেললেন সেখানে কিছু বাড়ি আছে, অনেকটা ভিলার মতো, এগুলো ডুপ্লেক্স। তো সেখানে ভাড়া নিয়ে থাকা যায় এবং সেটা মোটামুটি ফার্নিশড, সবকিছু আছে ভেতরে, সব রকমের জিনিসপত্র আছে, জাস্ট ভাড়া করে ওখানে থাকবে। স্টুডেন্টরাই বেসিক্যালি থাকে, যারা একটু অবস্থা সম্পন্ন স্টুডেন্ট, বিশেষ করে যারা বাইরের থেকে আসছে, মানে অন্য আশপাশ দেশ থেকে আসছে, তারাই ওখানে ভাড়া নিয়ে থাকে, অথবা ওখানকার স্টুডেন্টের মধ্যে যারা একটু অবস্থা সম্পন্ন তারা ওখানে থাকে। তো তোমার বাবা ওখানে কথা বলে একটা বাড়ি ভাড়া করে ফেলে তাদের জন্য, একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। ছোট্ট বলতে মানে উপরে একটা বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম, আর উপরতলায় ছোট্ট রেলিং, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামলে নিচে লিভিং রুম, তার 2 পাশে 2টা বেডরুম, কিচেন আর একটা বাথরুম আছে। তো ওইটা কমনলি ইউজের জন্য। তো এরকম একটা বাসা। বাসাটা বেশ সুন্দর হলো, বাসা কিন্তু বেশ পুরানো, মানে বাসাটা দেখেই বোঝা যায় যে এই বাসা মিনিমাম 70-80 বছর আগের, আরো পুরনো হতে পারে। কিন্তু এটাকে মেইনটেইন করা হয়েছে, মানে রং করা হয়েছে সুন্দরভাবে, কাঠগুলো বার্নিশ করা হয়েছে চকচক করে, আর খুব সুন্দর বাসা। বাসার যে দোতলার যে রুমটা, সেটা কিন্তু স্পেশাল রুম, এবং এটা নিয়ে কিন্তু আসলে কথা থেকে যায় যে আসলে উপরের রুমটা কে নিবে। ওটা তো একটা স্ট্যান্ড অ্যালোন রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো অবশ্যই তমা বলছে যে আমি কিন্তু বেশি ভাড়া দিব, তারপরে ওই রুমটা নিব। তো যারা আর নাফিস আর কোনো সমস্যা নাই এটাতে, ওরা আসলে একটু কম রেন্ট দিয়ে হলেও নিজের রুম দিলে থাকবে, তারা ওইটাতেই ওকে। তো তারা চাচ্ছিল মনে মনে যে ওইটাই তমা নিয়ে নিক। যাই হোক, তমাই ওইটাই নিল। আর এখানে আরেকটা সুবিধা আছে, তারা জানে যে তারা কিন্তু আড্ডা দিবে তো একসাথেই। আর ওই যে তমার রুমের সাথে যে বারান্দাটা আছে উপরে, সেই বারান্দাটা খুব সুন্দর একটা জায়গায়, মানে বারান্দাটা বেরুলে দেখা যায় যে 2 পাশে কিন্তু দেয়াল দেয়া, সামনে সুন্দর করে খোলা। আর বৃষ্টি যেহেতু হয়, যে জায়গাটা তারা আছে ওইটা বৃষ্টি প্রধান জায়গা, ওখানে বৃষ্টি বেশি হয়। তো বেশ ছাদটা একটু সামনের দিকে বাড়ানো, আর মানে পানি এদিকে আসবে না, হাজার বৃষ্টি হলো পানি ওরকম এখানে এদিকে খুব একটা ছিটে আসবে না, খুব সুন্দর করে নামানো নিচের দিকে, কাঠের সুন্দর ডিজাইন করা। এবং তারপরে সামনের জায়গাটা দেখার মতো, ওইখানে সুন্দর লন আছে, একদম সুন্দর ঘাস, সেটা একদম সোজা গিয়ে অনেকটা কেমন কার্ভ হয়ে নেমে গেছে নিচের দিকে। এবং ওই নিচে একদম নিচের দিকে দেখা যায় এরকম তাদের যে বাসাটা, ওইটা একটু টিলার উপরে, ওখান থেকে নিচে নেমে আবার অনেকটা সমতল জায়গা, আবার উঁচু টিলা, এবং দূরে দেখা যায় পাহাড়, মেঘের মধ্যে, মানে অনেক মেঘের আড়ালেই পাহাড়গুলো দেখা যায়। আর তাদের বাসার সামনে যে লনের শেষ মাথায় একটা গাছ আছে, এরকম বড় নেড়া গাছ, এবং খুবই আশ্চর্যজনকভাবে নেড়া গাছটা দেখতে একটু বেশ ভৌতিক লাগে। তো এটা নিয়ে তমা, নাফিজা ওরা মানে ইয়ার্কি করছে যে এটা কি রে ভাই, ভূতের বাড়ির মতো একটা গাছ কেন বাসার এখানে। তো বললো যে হয়তো ছিল অনেক পুরনো গাছ, বলে এরকম একটা শুকনা গাছ এরকম কেটে ফেলে না কেন এখান থেকে, নিজেরা এগুলো আলোচনা করছে। আর বাসাটা নিয়ে তাদের একটু মানে ভয়ও কাজ করছে, কারণ বাসাটা একদম নিরিবিলি, 3 জন মানুষ থাকার জন্য অনেক বড়। তো তারা জিজ্ঞেস করছিল যার থেকে ভাড়া নিছে, তিনি তো ফার্নিশড বাসা ভাড়া দিয়েছেন, এবং এখানকার যে ফার্নিচারগুলো অনেক পুরানো, দেখেই মনে হয় যে 100 বছরের পুরনো ফার্নিচার, বিছানা, দেন সাইড টেবিল, বসার টেবিল, স্টাডি টেবিল, সবই পুরনো। তো তার সাথে কথা বলছিল, যে যিনি বাসা ভাড়া দিয়েছেন তার সাথে কথা বলছিল যে এখানে কি একটা কাজের মানুষ সবসময় রাখা যায় কিনা। বলে যে না, এখানে সবসময় কাজের মানুষ থাকবে না, সে আসে সকালে হেল্প করার জন্য একদিন আসবে, তো সে হেল্প করে তোমাদের চলে যাবে দুপুরের পরে, সে দুপুরের পর আর থাকবে না, এই হচ্ছে অবস্থা।
তো যাই হোক, তমা তার বাবার সাথে এটা নিয়ে আলাপ করছিল। তো তার বাবা বললো যে তোমাদের লাইফ এভাবেই চলবে, কারণ এখানে এর থেকে বেশি কিছু পাবা না। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করে দিয়ে গেলাম, আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে দেশে। তো প্রথম যেদিন ওই বাসাটায় থাকা হয় সেদিন তো দিনের বেলা সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করছে, আরো টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছে। তারপর ওই বাসার যে মূল মালিক, যে মানে বুঝাই দিবে তাদের বাড়িটা, তিনি আসলে কেয়ারটেকার, তিনি মূল মালিক না। তো তিনি যে বুঝাই দিবেন তিনি ওনাদেরকে নিয়ে আসছে ওখানে, তোমার আব্বু সহ। তো আসার পরে এটা ওইটা বুঝাই দিছে, এটা ওইটা দেখাচ্ছে। তো বাসা যখন দেখতেছে ঘুরে ফিরে তারা, তখনই ওদের মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছিল, কারণ বাসাটা অনেক বড়। যখন ওই নাফিজা দেখা গেছে যে ওরা যখন এই পাশটা দেখতেছে, নাফিজা বের হয়ে কিচেনের ওদিক দিয়ে একটা ছোট্ট বারান্দা আছে নিচতলা, ওইদিকে হেঁটে গেছে। তো তার কাছে কেমন জানি একটা ফিল হচ্ছিল, মানে কিচেনটা খুলে যখন নাকি ওই পাশে বেরিয়েছে, এই জায়গায় শান্ত একটা পুরোনো বাসা, এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম আগে ছিল না, এখানে বানানো হয়েছে আর কি। তো ওই জায়গাটা ওয়াশিং মেশিন শান্ত থাকে, তো এখন নাই, ওয়াশিং মেশিন কিনলে তাদের কিনে রাখতে হবে। যাই হোক, তো ওখানে যখন ঢুকছে সে, তার কাছে জানি কেমন জানি একটা গা শিরশির অনুভূতি হচ্ছিল। মানে এই পাশের ছোট্ট বারান্দা, ওইটা নেট দেয়া, সামনে দিয়ে দেখা যাচ্ছে ওই যে গাছটা, জাড়া গাছটা, এবং গাছের নিচে অনেক এরকম ছোট ছোট অনেকটা আমাদের যে আছে, আমাদের দেশে কাশফুল হয়, কাশফুলের মতো জমে আছে ওইখানে, হয়ে আছে। কেমন জানি লাগতেছে জায়গাটা দেখতে। তো এবং তার মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতেছে, নাফিসাকে, এবং মনে হচ্ছিল যে পিছনে যে কিচেনের মধ্যেও সে মনে হচ্ছিল কারো একটা উপস্থিতি টের পাচ্ছিল। দেখে দেখে নাফিসা তাড়াতাড়ি হেঁটে চলে আসে, এসে দেখে দুই পাশ থেকে ওই রুমটা দেখে তারা উপরে উঠছিল, তমা আর যারা আব্বু আর ওই মহিলা, তারা আবার নিচে নামতেছে। তো তাকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় গেছিলি, নাফিসাকে বললো যে আমি কিচেনের ওদিকে গেছিলাম। তো তখন তমা বললো যে চল কিচেনটা আমরাও দেখি, বলে তারা হাঁটা দিল কিচেনের দিক। তা নাফিজার ঢুকতে ইচ্ছা করতেছিল না আরেকবার, কিন্তু সবাই যেহেতু ঢুকছে সেও ঢুকলো আবার। তো কিচেনে ঢুকে দেখাচ্ছে সে কেয়ারটেকার মহিলা, কিচেনে এই জায়গায় এই অবস্থা, ক্যাবিনেট গুলো এরকম অবস্থা, খুলে দেখাইলো। বেশ পুরনো, এবং ওই সে ক্যাবিনেট গুলো অনেক পুরনো, বাট সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে রাখছে, বার্নিশ টার্নিশ করে রাখছে, মানে সুন্দর, মানে খারাপ না দেখতে। তো সে হেঁটে ওই যে পিছনের ছোট্ট বারান্দাটার কাছে গেল, যে বললো যে এই বারান্দাটা রাতের বেলা না আসাই বেটার হবে। তো বলছে কেন? তোমার আব্বা জিজ্ঞেস করছে কেন, মানে এখানে না আসা বেটার হবে কেন? বলছে নিচতলা তো, এখানে এই সামনে এই জায়গাটা, আর পোকামাকড় আরো কত কিছু থাকতে পারে, এরকম আসে, এই নেট লাগানো আছে, বাট রাতে না আসাই বেটার। তো একটু অড লাগলো তাদের কাছে। তো তোমার আব্বা জিজ্ঞেস করলো যে কি সিকিউরিটি কনসার্ন আছে নাকি, এখানে কোনো ক্রাইম রেট কি বেশি? বলে না না না, সিকিউরিটি ওরকম কিছুই নাই, এমনি মানা করলাম, রাতের বেলা তো পোকামাকড় এসে, এবং চিলা তো নিচে চলে গেছে, ওদিকে অনেক বিষাক্ত পোকা টোকা থাকে, এরকম আসে রাতের বেলা। তো তোমার আব্বু খুব একটা স্যাটিসফাইড হলো না উত্তরটায়, কারণ নেট লাগানো জায়গায়, নেটটা খোলা যায় অবশ্য। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই মহিলা সবকিছু বুঝাই দিয়ে তাদের ওই রুমটাও দেখালো পাশের সুন্দর করে, আবার আর লিভিং রুমটা সুন্দর করে দেখালো, রানিং স্পেসটা দেখালো, সবকিছু দেখায় মহিলা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে তাদেরকে চাবি বুঝাই দিয়ে গেল, প্রত্যেকটা রুমের, বাথরুমের এবং মেইন গেটের সব চাবি বুঝাই দিয়ে গেল, আর বললো যে কাজের মানুষ কালকে সকালে আসবে, ওর সাথে তোমরা তোমাদের মতো টাইম সেট করে নিবা, তোমরা কখন থাকবা, কখন আসবা, আর মনে রেখো ও কিন্তু সন্ধ্যার পরে থাকবে না, সন্ধ্যার আগেই চলে যাবে এখান থেকে। তো তোমরা সেভাবেই তার সাথে সব অ্যারেঞ্জমেন্ট করে নিবা। তো বলে উনি বিদায় নিলেন, আর মেয়েরা বিদায় দিল, বললো ওকে আন্টি দেখা হবে। তো তাই মহিলা তার নাম্বারটা লিখে দিয়ে গেছে, বলছে যে কোনো প্রয়োজন হলে এই যে ফোন আছে, এখান থেকে আমাকে ডায়াল করো, ডায়াল করলে পাবা। তো যাই হোক, মহিলা চলে যাওয়ার পর সবাই বসছে লিভিং রুমে কাউচে, আর তোমার আব্বু আর একটা কাউচে বসা সামনে। তো বলতেছে যে বাবারা, আমি তো কালকে চলে যাব, আমি কিন্তু কালকে মানে আমার যেতেই হবে, আজকেই তোমাদের সাথে লাস্ট মানে দিন আমি আছি, তোমাদের যা যা দরকার সবাই লিস্ট করে ফেলো, আমি তোমাদেরকে বিকালে নিয়ে যাব, নিয়ে যে টুকিটাকি যা দরকার কিনে দিব, আর এই তো কালকে সকালে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা কোথাও, তারপর কালকে সকালে আমি চলে যাব। তো এই বলে তোমার আব্বু তাদেরকে রেডি হতে বললেন যা যা দরকার লেখার জন্য। তো ওরা সবাই লিখে রেডি করছে। তারা ওই আঙ্কেলের জন্য অ্যারেঞ্জ করলো, তমা যে রুমটা থাকবে বললো যে রাতের বেলা আঙ্কেল ওইটা রুমটায় থাকবে, তোমার রুমটাতে, আর তারা 3 বান্ধবী তারা নিচে একটা রুমে আর কি 3 জন একসাথে থাকবে ওই দিন। তো যাই হোক, ওইভাবে হলো। তারা বিকালে গিয়ে কেনাকাটা করে এসে বাসায় ঢুকছে রাতের বেলা খাওয়া দাওয়া করে। তো তোমার আব্বু ঘুমাতে চলে গেছে, উনি অনেক টায়ার্ড,
তো উনি যখন উঠে যান তিনি বললেন যে তোমরা ঘুমাতে চলে যাও, হ্যাঁ, বেশি রাত জেগো না, অলরেডি রাত হয়ে গেছে, বেশ ঘুমাতে চলে যাও, বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমারা তারপরে বসেছিল কথা বলতেছে কাউচের মধ্যে। তো তোমার আব্বু উঠে যখন চলে যায়, তিনি যাওয়ার সময় তাদের ডাইনিং স্পেসের বাতিটা বন্ধ করে দেন এবং কিচেনের বাতিটা বন্ধ করে দেন। তো বন্ধ করার পর অলরেডি নিচে কেমন যেন অন্ধকার হয়ে যায় ধক করে একটা সাইড। তারপর উনি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তাদের যে মাঝখানে যে করিডোরের আলোটা ওইটাও বন্ধ করে দিয়ে তিনি রুমে ঢুকে যান। তো পুরো জায়গাটা কিন্তু অন্ধকার এবং সিঁড়ির পরে করিডোরটা অন্ধকার। ওই রুমের ওই তমা যে রুমটা থাকবে সেই রুমটার জানালার দিয়ে হালকা আলো আসতেছে আর কি, পর্দা ভেদ করে হালকা আলো আসতেছে। তো একটু পরে সেই বাতিটাও নিভাই দিল, মানে উনি ঘুমায় যাচ্ছেন। তো পুরো জায়গাটা কেমন জানি অন্ধকার লাগতেছে, তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কেমন জানি একটা অন্ধকার পুরী এরকম। আর রাতের শব্দ বেশ মানে খুব কঠিনভাবে পাওয়া যাচ্ছে, পোকামাকড়ের ডাক, আর তার সাথে বৃষ্টি যে পড়তেছে ঝিরিঝিরি। মানে তাদের যে বাড়ির যে মেইন দরজাটা বড় একটা কাঠের দরজা, তার উপরে কিন্তু বেশ একটা জায়গায় একটু স্কাইলাইটের মতো আছে কাচের, সেখানে বৃষ্টি পটপট পটপট করে পড়তেছে, যে বৃষ্টির ফোঁটাগুলো এগুলো বোঝা যাচ্ছে। তো তিনজনেই বেশ চুপচাপ হয়ে গেছে। তো তমা বললো, এরি তোদের ভয় লাগতেছে না? তো তখন নাফিসা যারা বললো কেমন জানি লাগতেছে, বলে যে আজকে মানে আঙ্কেল আছে। নাফিসা বলতেছে যে আজকে যে আঙ্কেল আছে উপরে, তাও কিন্তু একটু সাহস লাগতেছে, কালকে কিন্তু আঙ্কেলও থাকবে না, তখন কেমন লাগবে আমাদের? আরে অসুবিধা নাই, ভয় লাগলে তিনজন এক রুমে যা থাকবো, অসুবিধা কি, রুম আসতে কি হয়েছে? তো বলে তিনজনে কিছুক্ষণ ওখানে গল্প গুজব করার চেষ্টা করে, দেখলো তিনজনই টায়ার্ড লাগতেছে, তো তারা চলে যায় রুমে যায়, এক রুমে যায় তারা রুম লক করে নিজেদের মতো কিছুক্ষণ গল্প করতে করতে শুয়ে পড়ে। তো টায়ার্ড ছিল, এক পর্যায়ে ঘুম চলে আসে আর ঘুমায় যায়, আর কিছু খেয়াল নাই তাদের। তো এইভাবেই প্রথম রাতটা কাটছে তাদের ওই বাসায়। তো পরদিন দিনের বেলা উঠছে, ওঠার পরে সকালে দেখলো যে আসলে কাজের মানুষ আসছে, ওখানে বেল ছিল, বেল বাজাইছে, তারা এসে দরজা খোলার পর কাজের মহিলার সাথে তাদের কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হলো, কারণ কথা বুঝে না। অনেক ইশারা তারা মোটামুটি বোঝানোর চেষ্টা করলো কাজের মহিলাকে কিভাবে কি হেল্প করতে হবে। বাজার করে নিয়ে আসছিল কালকে রাত্রে, তোমার আব্বু অনেক কিছু কিনে নিয়ে আসছিল, মানে বাসায় যে টুকিটাকি রান্না করার জন্য রুটি মুটি বানায়, যে তারা ভাত টাত রান্না করবে, যা করবে আর কি, এরকম কিছু বাজার করে নিয়ে আসছিল। তো ওগুলো দিয়ে ওরাই ওই নাস্তা বানানোর চেষ্টা করে, ওই মহিলাও হেল্প করে, এবং তারপর নাস্তা বানায়। খাওয়া দাওয়ার পর তোমার আব্বু বিদায় নেয়। তো ওদের কাছে খুব খারাপ লাগে, তোমার কাছে খুব অনেক কান্নাকাটি করে বাবা বিদায় নেওয়ার সময়। তো বলে যে কোনো অসুবিধা নাই, আমার যে কোনো সময় কল দিলে আমি তো আছি, আরো তোমার আঙ্কেল আছে, বলছে যে প্রয়োজন হলে চলে আসবে কেউ না কেউ, আর ওদের নাফিজা যারা ফ্যামিলিও আছে। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার আব্বু বিদায় নেয়, এবং তোমারা ওখানে দাঁড়ায় থাকে, দেখে যে উনি হেঁটে চলে যাচ্ছে। বেশ ওদের কাছে খারাপ লাগে আর কি, মানে এতক্ষণ মনে হচ্ছিল যে একটা সাহস আছে, এখন দেখা গেল যে মনে হলো যে সাহসটা একদম উবে গেল টুস করে। মনে মনে চিন্তা করতে থাকে তো আমার যে কেন আসছিলাম মানে পড়তে এরকম। তো যাই হোক, বাট স্ট্রং হতে হবে। তো তার ইচ্ছা আছে যে তার পরবর্তী ধাপ এম ফার্মটা সে করবে বাইরের কোনো দেশে, ইউরোপে বা আমেরিকায় গিয়ে, এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক, এইভাবে শুরু হলো তাদের দিন। তাদের যে কাজের মহিলা আসছে সে মোটামুটি তাদেরকে হেল্প করলো। তো তারা চেষ্টা করলো মহিলার সাথে কথাবার্তা বলতে, কিন্তু কথা মানে মহিলারটাও তারা বোঝে না, মহিলাও তাদেরটা বোঝে না, মানে অল্প স্বল্প ইশারা ইঙ্গিতে যতটুকু বোঝানো যায়। তো চিন্তা করলো যে পরবর্তীতে যখন তারা ক্লাসে যাবে, কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে, যা এই দেশের বন্ধু যারা, তাদের কাউকে নিয়ে আসবে, এনে তাকে দিয়ে কথাবার্তা চালাবে আর কি, চিন্তা করছে। তো এই চিন্তা করে মহিলার সাথে এমনি টুকিটাকি ইশারা ইঙ্গিতে কথা বলতেছিল। তো মহিলা তাদেরকে কেন জানি মানে সে একলা থাকতে চাচ্ছে না মহিলা ওইখানে, মানে কিচেনে ওখানে যখনই থাকতেছে, তারা যদি একটু সরে আসে ওদেরকে ডেকে নিয়ে আসতেছে, একদম হাত ধরে নিয়ে এসে ওখানে রাখতেছে। তো এটাতে একটু বিরক্ত হইলো ওরা তিনজন, যে কি ব্যাপার, মানে আমাদেরকে যদি এরকম ডেকে ডেকে বসাইতো মহিলা, আমি কেমনে কি। তো যাই হোক, তো ওরা থাকলো, চিন্তা করলো মহিলা কেন এরকম করতেছে জানে না, এবং মহিলা অন্য কোনো রুমেও একলা যেতে রাজি না, সে যে রুম গুছাবে কিছু করবে ওদেরকে সাথে করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তো চিন্তা করলো হয়তো নতুন মানে পরিবেশ বা নতুন বাসা বা অন্য মানুষের জায়গা দেখে হয়তো সে কমফোর্টেবল ফিল করতেছে না, জিনিসপত্র আছে মানুষের এগুলা। তো উপরের রুমে মহিলা যেতেই চাচ্ছে না, মানে বলতেছে যে তাকে বুঝাইতেছে ইশারা ইঙ্গিতে তমা, যে ওই যে উপরের রুমে আমার আব্বা থেকে গেছে, ওইটাকে ক্লিন করতে হবে, তো ওইটা গোছাইতে হবে। মহিলা মানে উপরে যেতেই চায় না, মানে কেমন জানি করতেছে। তো সে বলতে চলেন, মানে এইভাবে বলতে চলেন, আমি যাচ্ছি আপনার সাথে। তো ওরা তিনজনই গেছে, মহিলা পরে উঠছে, মানে খুব অনিচ্ছা সত্ত্বে উঠছে, উঠে তার মানে তাদেরকে বলতেছে ওখানে থাকতে মহিলা ইশারায়। তো খুব অবাক হইলো যে কি ব্যাপার,
মহিলা এরকম কেন করতেছে? তো ওরা তিনজন ওখানে থাকলো, বারান্দা খুলে যে বসলো, তাকায় দেখতেছে সুন্দর লাগতেছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না এখন, তো মেঘলা। তো মহিলা ঘরটার গোছাচ্ছে, গোছায় সে তখন তমা বাথরুমটা দেখাইলো যে বাথরুমটা পরিষ্কার করে দেন। মানে মহিলা নিতান্ত অনিচ্ছা সত্ত্বে বাথরুমে গেল, দরজা খোলা রাখছে এরকম করে, আর বারবার তাদের দিকে তাকায়, মনে হয় যে কি যেন একটা ভয় পাচ্ছে মহিলা, হ্যাঁ বারবার তাদের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, ওরা তিনজন বারান্দায় বসে আড্ডা দিতে মহিলাকে দেখলো এবং তারা নিজের হাসাহাসিও করলো মহিলার অ্যাক্টিভিটিস দেখে। তো মহিলা এটাতে আবার একটু মানে মাইন্ড করছে বোঝা যায়। তো যাই হোক, সবকিছু গোছা টোছায় মহিলা বের হয়ে তারপর বিদায় নিল। তো ওরা চিন্তা করলো, না এই মহিলার সাথে ভালো মতো কথাবার্তা বলতে হবে, হয় ওই যে ওই আন্টিকে কখনো ডেকে এনে কথা বলতে হবে, আর না হলে ওই তাদের ক্লাস থেকে যখন ক্লাস শুরু হবে কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবে, সে যে কথা বলবে আর কি। মহিলা বিদায় নিল। তো আজকে তো তাদের কিছু করার নেই, বাসায় থাকতে হবে, কোথাও যাবে না তারা। তো চিন্তা করলো যে রান্না বাড়া হবে, রান্না বাড়া করবে নিজেরা, কারণ মহিলার সামনে রান্না বাড়া আর হয় নাই তাদের। মহিলাই গোছায়, এটা ওইটা ওইদিকে রাখছে, এটা ওইটা গোছাইছে, রেফ্রিজারেটরের জিনিসপত্র রাখছে। তো যাই হোক, 3 বান্ধবী মিলে তারা রান্না বাড়া শুরু করলো। তো গল্প করতেছে, গান শুনতেছে, এগুলো করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তাদের এই খাবার দাবার রেডি হয়েছে। তো তখন তো আর খাবে না, ওদের ডিনার করতে করতে 8টা-9টা বাজবে। তো ওগুলো গোছায় রেখে তারা যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। তো তমা যথারীতি উঠে আসছে তার রুমে উঠে গেট খুলে ঢুকছে। ঢোকার পরে দেখে যে রুমের মধ্যে বেশ বাতাস ঢুকতেছে। মানে ওই যে ওরা তিনজন যখন ছিল তখন কিন্তু দরজা খোলা রেখে গেছিল, আর বড় জানালা, তো জানালাটা খোলা রেখে গেছিল, পর্দাটা সরাই দিছে। তো বেশ বাতাস আসতেছে। তো তমা গেল ওখানে, যে দরজা বা জানলা বন্ধ করবে, ওখানে সে বাথরুমে যাবে ফ্রেশ হতে। তো বারান্দার কাছে যখন আসছে তখন তার কাছে বেশ সুন্দর লাগলো বাইরের পরিবেশটা। মানে সূর্য নেমে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে চলে গেছে সূর্য, হালকা লালচে একটা আভা উঠে আসতেছে মেঘের এই পাশ থেকে, আর এর মাঝে বেশ বাতাস শোঁ করে যাচ্ছে। আর বাসার সামনে যে মরা গাছটা আছে সেটা মনে হচ্ছে যে বাতাসে ওইটার যে চিকন চিকন ডালপালা আছে সেগুলো নড়তেছে, প্যাট 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 করে, কেমন যেন একটা অদ্ভুত ভাবে নড়তেছে। তো কিছুক্ষণ সে তাকায় থাকলো ওদিকে, তমা তার কাছে অদ্ভুত লাগলো। এটা কালচে গাছ, মানে অনেক বাকল টাকল একদম কালচে হয়ে গেছে, ফাটা, মানে গাছের উপরে যে স্কিন ফাটা। তার কাছে হঠাৎ করে কেন জানি মনে হলো যে গাছটা মোছড়ায় গেল, মানে নিজে নিজে মনে হচ্ছে গাছেরই একটা অংশ পেঁচায় গাছের উপর দিকে এরকম করে উঠলো। তো তার কাছে কেমন জানি ভয় লেগে গেল, গাটা শিরশির করে উঠছে, যেটা কি হঠাৎ করে গাছটাকে এরকম নড়তে দেখলাম কেন। তখন মনে হলো যে গাছটার মধ্যেই আর একটা অবয়ব, মানে অবয়বটা অনেকটা এই গাছের মতোই স্কিন, মানে গাছের মধ্যে এক্সট্রা একটা লেয়ার, সেটাই মনে হলো যে বেয়ে গাছের উপর দিকে উঠছে, এরকম মনে হলো। তো তোমার বেশ ভয় লাগলো, মনে হলো যে এটা কি জিনিস দেখলাম, মানে খুব অদ্ভুত লাগলো তার কাছে, মনে হলো গাছের অংশটাই একটা আলাদা একটা অংশ গাছের উপরে। তো সে তাড়াতাড়ি ভয়ে ভিতরে ঢুকে, তখন অলরেডি কিন্তু আরো মানে এরকম মানে সূর্য আরো নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিল, জানলাটা লাগাই দিল, দরজার বোল্ট যে ওখানে ছিল, নব চেপে দিল, দিয়ে বাতি জ্বাললো, ঘরের বাতি জ্বেলে সে ফ্রেশ হতে চলে গেল। তো সে ফ্রেশ হয়ে সে আসছে, তার মুখ মুছতেছে, একটু দেখতেছে লাইট জ্বেলে তার বেসিনের ওইখানে, সুন্দরী বাথরুমটা টাইলস করা, মানে এগুলো মডার্ন জিনিস লাগানো হয়েছে। তো তাদের যে এই বাথরুমের যে কমোডটা, এটা ছিল একটু ডান দিকে চাপানো ভেতরের দিকে, ওই কমোডের পেছনে আবার একটা ভেন্টিলেটরের মতো আছে। তো ওই জায়গাটা বেশ অন্ধকার, কমোডের জায়গাটা। তো যখন তমা এখানে বসে মুখে সে আয়নায় দেখতেছে, তার আইব্রো এটা ঠিক করতেছে, এই সময় তার কাছে মনে হলো যে ওই যে অন্ধকারের মধ্যে কমোডের জায়গাটার মধ্যে তার কাছে মনে হলো যে মানে মেবি সামওয়ান স্ট্যান্ডিং দেয়ার, এরকম তার কাছে ফিল হলো। মানে তার ইনটিউশন বলতেছে, ফট করে সে ওদিকে তাকাইছে, কেন জানি তাকাই থেকে কেউ নাই, কিন্তু তার কাছে একটু আগে মনে হয়েছে যে ওই অন্ধকারের মধ্যে কেউ আছে। ওই জায়গাটা কিন্তু একটা অন্ধকার, বাতিটা অত ভালো মতন যাচ্ছে না ওইটা দিয়ে ওইদিকে, মানে ওইটা একটু এরকম সোজা দিয়ে বাথরুমের শেপটার মধ্যে এই সাইডে একটু চিকন, ওই জায়গায় কমরটা ঢুকে গেছে। তো যাই হোক, তার কাছে কেমন যেন একটু গা শিরশির করলো। তমা তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে সে বাথরুমের লাইটটা অফ করে দিল, দরজা লাগায় ঘরের মধ্যে এসে তার কাছে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে। তো যাই হোক, সে মনে মনে একটু ধোয়া পড়লো, পড়ে সে ওই নেমে আসলো, এসে দেখলো যে বান্ধবীরা তখনও বের হয় নাই। তো সে লিভিং রুমে বসে চিন্তা করতেছে যে ওরা কখন বেরোবে। তো সে চিন্তা করতেছিল যে কারো রুমে নক করবে, তো তার আগেই নাফিজা বের হয়ে আসলো। তো একটু পরে যারা চলে আসছে, তো তারপর তিনজন মিলে যে তাদের কিচেন থেকে খাবার দাবার এনে তাদের যে ডাইনিং স্পেসে রাখলো, রেখে সব রেডি করে তিনজনে খেতে বসলো।
তো খাচ্ছে, গল্প করতেছে, খাবার মজা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেশের বাইরে এসে প্রথম আবার মাছ কিনে রান্না করছে, কেমন ঘটনা, মানে তিনজনে সব গল্প গুজব করতেছে। তো তিনজনে বলতেছে যে মানে আজকে যা রান্না করছে সব কিন্তু খেয়ে ফেলতে হবে, এগুলো ফ্রিজে রেখে আর খাওয়া যাবে না। মানে তিনজনে এরকম বলতেছে আর কি নিজেদের ভিতরে। বলতে বলতে তারা মানে বলছে আচ্ছা ঠিক আছে, তো ভালো মতো খেয়ে নে, যা যা আছে যে কয় পিস আছে সব শেষ কর। তো তিনজনে মিলেই খাইছে। খাওয়ার পর কাটা টাটা গুলো এরকম জমায় রাখছে একটা হিসে। তো খাওয়া শেষ, সবাই সব গোছাইছে। গোছানোর পর নাফিজা সবগুলা এই কাটাগুলাকে একটা বাটিতে নিয়ে সে একটা ছোট্ট এরকম প্লাস্টিকেরই ছিল আর কি ঝুড়ি, ওটার মধ্যে ফেলছে। ফেলে সে নিয়ে গেছে আর কি ওই বারান্দায় রাখবে। ঘরের মধ্যে রাখলে কেমন একটা স্মেল হবে এরকম। তো নাফিজাই গেছে ওখান দিয়ে বারান্দার দরজাটা খুলে, নিচতলার যে কিচেনের পাশে ওইটা খুলে সে ঝুড়িটা রাখছে। ঝুড়িটা রাখার সাথে সাথে তার সে কেঁপে উঠছে, চপ করে কেঁপে উঠছে সে। কারণ সে দেখে যে বারান্দার ওই জালির ওই পাশে একটা কালো রঙের বিড়াল বসা। তার এই বারান্দাতে কিন্তু বাতি নাই, মানে তার কিচেনের থেকে যতটুকু আলো এসে পড়ছে এখানে, সেই আলোতে বিড়ালটাকে দেখা যাচ্ছে। এবং বিড়ালটা নর্মাল যে কালো বিড়াল হয়, মানে চকচকে একটা কালো রঙের বিড়াল, সেরকম না, কেমন জানি কালচে রংটা। আর মনে হচ্ছে যে মানে মাথার কাছে লোমগুলো জানি কেমন। এবং ওইটা ও যখন কাঁটাগুলো সহ ইটা রাখছে, কেমন জানি একটা খ্যাক করে শব্দ করছে মুখ দিয়ে, খ্যাক করে শব্দ করে মুখটা হা করে কেমন জানি খ খ করতেছে তার দিকে, বিড়ালের মতো ডাকতেছে না নর্মালি। তো নাফিসা একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে ওইটা ওখানে রেখে তাড়াতাড়ি ভিতরে এসে দরজাটা আটকাই দিছে। তো দরজাটা যখন আটকাইছে তখন এটা ডাক শুনতেছে, বেশ ভারী গলায় মেয়া মেয়া করতেছে ওইটা। কারণ ওখানে নেট কিন্তু লাগানো, মানে বিড়ালটা চাইলেও ভিতরে আসতে পারবে না, মানে নেট দেয়া। তো জিনিসটা কেমন দিন লাগছে তার কাছে, সে লাগাই দিয়ে ভিতরে আসছে। তো এর মধ্যে তাকে জিজ্ঞেস করতেছে এই পাশ থেকে তমা এসে, আরে কি হয়েছে? বলে যে না দোস্ত, আমি এখানে গেছিলাম এরকম এরকম, এই একটা বিড়াল দেখছি, ভয় লাগছে অন্যরকম, এমনি বারান্দাটা জানি কেমন রে, আমি প্রথম দিন থেকে আমার কাছে ভয় লাগছে। তো শোনার পর তমা বললো যে হ্যাঁ, আমারও যে খুব ভালো লাগছে জায়গাটা তা না, বাট আমি ওরকম ফিল পাই নাই। তবে বাসাটার মধ্যে কি জানি কেমন জানি, আমি আজকে কি হয়েছে জানিস? তো বলতেছে যে এরকম সন্ধ্যার সময় এরকম এরকম গাছটার মধ্যে এরকম কেমন জানি লাগছে আমার কাছে। তো বলে যে বারান্দায় যাইতে না করছে মহিলা, বারান্দায় আমরা না যাই, হ্যাঁ চলে আসি। তো তারা যত দ্রুত সম্ভব তাদের যে থালাবাটি যেগুলো এঁটো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে, তাদের যে কিচেনের বাকি যতটুকু পরিষ্কার করা করে চলে আসলো, বাতি নিভাই দিল। ডাইনিং স্পেসের টেবিল এগুলো পরিষ্কার করে এগুলো মুছে তারপর ডাইনিং স্পেসের লাইটও নিভাই দিল। তো এই যে কিচেন আর ডাইনিং স্পেসের বাতি নিভাই দেওয়ার পর তাদের যে এই অংশটা, তাদের যে লিভিং রুম আর এই জায়গাটা কেমন অন্ধকার লাগতেছে। কালকেই ভয় লাগছে, কালকে উপরে তোমার আব্বু ছিল আর আজকে কেউ নাই, তারা তিনটা মেয়ে শুধু, তাদের এই জন্য ভয় লাগতেছে। আর বেশ খানিকক্ষণ পর পর ওই বিড়ালটা ডাকতেছে ওই বারান্দার থেকে, বেশ কেমন করে জানি, মানে এটা স্বাভাবিক নর্মাল যে একটা বিড়াল ডাকে সেরকম না। তো ওরা নিজেরা বলছে হয়তো বিড়ালই ওইটা ডাকতেছে, ওই যে কাটা টাটা দেখছে, ওই খেতে চায়। আমাদের কাছে আর কি এরকম ভয় লাগতেছে একলা একলা আসি দেখে। তো তিনজন লিভিং রুমে বসে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলো। তো দেখলো যে গল্প জমতেছে না, এখানে কেমন দিন লাগতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, বেশ কোয়াইট জায়গাটা, বেশ কোয়াইট। তো একটু পরে বললো যে রে আমি আজকে ঘুমাইতে পারবো না একা এরকম। তোমা বলতেছে যে তোরা আমার সাথে আয়, উপরে থাক, আমরা তিনজন একসাথে থাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে। ওদেরও মানে সাহস এতটা নাই যে ও মানে এই পাশে লিভিং রুমের এই পাশে এক রুম, ওই পাশে এক রুম, আর উপরে তমা উপরে, মানে তিনজন তিন কোণা, এভাবে থাকার সাহস ওদেরও নাই। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা বালিশ টালিশ নিয়ে তমার ওখানে চলে আসছে। তো তিনজনে মিলে যখন তারা রুমে আসছে তারা বেশ খুশি, তোমার বিছনাটাও বেশ বড়। তো ওইখানে তারা বিছনায় রেখে তারপর তিনজন গল্প গুজব করতেছে এবং তারা এই তিনজনে মিলে চলে গেল বারান্দায়। তো বারান্দায় যাই দেখতেছে সুন্দর চাঁদ উঠছে আকাশে, মানে চাঁদটা মেঘের আড়ালে, মানে এটা মানে মেঘলা ছিল সারাদিন, তো মেঘের আড়াল থেকে চাঁদটা বেরিয়েছে, হালকা একটা চাঁদের আলো এদিকে, মানে একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে এই পাশটা। এবং ওই গাছটাকে দেখা যাচ্ছে, গাছটাকেই কেমন জানি ভৌতিক লাগতেছে, আর এই স্ট্রং ঝিঝি পোকার সাউন্ড। তো তখন তমা বলতেছে ওই দুইজনরে যে আমি আজকে সন্ধ্যার সময় এই গাছটার এখানে এরকম দেখছি। তো ওই বাকি দুইজন মানে নাফিজা তো আগেই শুনছে, যারা বলতেছে তাই নাকি, বলে যে হ্যাঁ। তো ও তাকে বেশ ভয় পেতেছে, কয়ে থাক বারান্দায় আমরা না থাকি, চল আমরা চলে যাই ভিতরে। তো যখন এগুলো বলতেছে তখন বলছে বিড়ালটা ডাকতেছে, তিনজনে মানে একদম কাছাকাছি, তাদের খুব কাছ থেকে বিড়াল ডাকছে। তো হঠাৎ করে তাকায় দেখে যে তাদের যে এই বারান্দার ওখানে ছাদের এই পাশটা একটু নিচু জায়গা, ছাদের এই পাশটা যে মানে হয়ে গেছে, ঢালু হয়ে গেছে, ওইটার উপর বিড়ালটা বসা এবং তাদের দিকে তাকায় ডাকতেছে, চোখ দুটা জল জল করতেছে এবং মানে কেমন করে জানি ভয়ে তিনজন তাড়াতাড়ি, মনে হচ্ছে বিড়ালটা লাফ দিবে এরকম, তিনজন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে ডাকায় দিছে দরজাটা বারান্দার, এবং ডাকায় বলতেছে জানি বিড়ালটা তো মনে হয় কেমন, স্বাভাবিক লাগতেছে না, অন্যরকম।
তো তখন যারা বলতেছে যে না এত ভয় পাইস না, হতে পারে আমরা তিনজন আসি এবং পরিবেশটাই তো এরকম, কেমন দেখিস না পাহাড়ি পরিবেশ, এই জায়গায় তো এরকম লাগতেই পারে, একলা একটা বাড়ি, একটা বাংলোর মতো একটা বাড়ি। আচ্ছা আমরা এখানে গল্প গুজব করি। তো ঘরের মধ্যে টেবিল ল্যাম্প জ্বলতেছে, এটা আলোতে তারা গল্প গুজব করতে করতে এক সময় ঘুমায় গেছে তিনজনই। মানে ঘুম আসছে, টায়ার্ড হয়েছে, টেবিল ল্যাম্প নিভাইতে ঘুমায় গেছে। তো তমা নাকি কয়েক সেকেন্ডের জন্য ঘুমায় যায়, আবার ঘুম ভেঙে গেছে তার। তো ঘুম ভেঙে সে তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে বাতি নিভানো এবং দুইজন বেশ আয়েসে নাক ডাকতেছে, তার বান্ধবী দুইজন নাক ডাকতেছে। আর তার যে বারান্দার পর্দার ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, আলো আধারি তৈরি হয়েছে ওই জায়গাটায়, যেখানে তার মানে বারান্দার জানালা, ওই জায়গাটা আলো আধারি তৈরি হয়েছে। কিছুক্ষণ সে তাকায় থাকতে থাকতে তার চোখে আলো আধারি শুয়ে আসলো। তো সে ঘরের পুরা পরিবেশটা বুঝতে পারতেছে যে ঘরটার মধ্যে কোথায় কি আছে, এরকম লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে ক্রিং ক্রিং করে ফোন বাজা শুরু হলো তার রুমে। তো ও কেঁপে উঠছে, ফোনের শব্দ এত লাউড ছিল যে সে কেঁপে উঠছে। তো ওঠার পর দেখলো যে ওর পাশ থেকে মানে তোমার পাশে নাফিজা শুয়েছিল। নাফিজা মানে ঘুম ঘুম কণ্ঠে বললে ফোন বাজে নাকি, কি রে এই রুমে ফোন আছে? তোমার বলে তাই তো দেখতেছি, আমি তো আগে ঠিক মতো খেয়াল করি নাই। বলে যে হ্যাঁ দেখ না, ফোনটা ধর, কে করছে। তো তমা উঠলো, নাফিজা কিন্তু এক পাশে ছিল বিছানার, সে ওকে ক্রস করে উঠলো। নাফিজা দেখা গেলো যে কথা বলে আবার সে শুয়ে পড়ছে। তো অন্ধকারের মধ্যেই মানে আলো আধারিতে মোটামুটি একটু ঠাউর করতে পারছে তমা। ওই অবস্থায় হেঁটে হেঁটে গেল ফোনের কাছে যে সে ফোন পিক করলো। তো ফোন পিক করার পর কোনো কথা নাই, ওই পাশে মনে হচ্ছে কেমন টক 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 শব্দ করতেছে। তো সে বললো কে, হ্যালো হ্যালো এরকম বললো, হু ইজ দিস, তাই বলে তারপর দেখ কোনো শব্দ নেই, ফোনটা রেখে দিয়ে বিছানার কাছে আসতেছে, আবার রিং। তো তমা হেঁটে গেছে, আবার ফোন উঠাইছে, একইভাবে কোনো শব্দ নাই, এরকম টক 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 কেমন একটা শব্দ হচ্ছে। তখন সে মনে করলো কেমন দুষ্টমি করতেছে। তো ফোনটাকে সে আবার রেখে দিয়ে আবার এসে বিছানার মধ্যে বসছে, শুয়ে পড়বে। এই সময় আবার রিং হয়েছে। তৃতীয়বার রিং হওয়ার পর তমা এবার হেঁটে গেছে, ফোনটা কাছে, চিন্তা করছে যে এইবারও যদি এরকম করে সে ফোনটা রেখে দিবে, মানে উঠায় রাখবে রিসিভার, মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক কল হবে আর কি। তো ফোন রিসিভারটা সে উঠায় কানে ঠেকাইছে। খুব বিকৃত ভয়ঙ্কর ভাবে কোনো মানে মহিলা যদি কথা বলে, কেমন জানি গলা টলা মানে পেঁচায় কেমন ভাবে, একটা মহিলার কণ্ঠ, মানে কি বলতেছে কিচ্ছু বোঝা যায় না। তো কণ্ঠটা শুনেই মানে তমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে কেমন জানি, এবং তারপর ঘর 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 করতেছে কণ্ঠটা। তো তমা তাড়াতাড়ি কি করলো, ফোনটাকে উঠায় রেখেই চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ছে। সে বুঝলো যে কেউ একজন প্র্যাঙ্ক কল করতেছে, সমস্যা করতেছে, মানে রাতের বেলা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। হতে পারে ওই মানে কত মানুষই হতে পারে, যে এই মহিলা যে ভাড়া দিছে তার পরিচিত কেউ হতে পারে, বা সামথিং লাইক দ্যাট, বা কোনোভাবে হয়তো এখানে প্র্যাঙ্ক কল আসছে, মেয়ে মানুষের কণ্ঠ শুনছে, এরকম করতেছে। তো এগুলা ভেবে তোমার এটা নিয়ে মাথা ঘামাইলো না, রিসিভার তো উঠায় রেখে আসছে, এসে শুয়ে পড়ছে। তো ভয় পেতেছিল অনেক, ওই যে তার বারবার কণ্ঠটা মনে আসতেছে। তো ভয় পেতে পেতে সে একসময় ঘুমায় গেছে ভয়ে। তো যাই হোক, সকাল হয়েছে। সকাল হওয়ার পরে সে যখন উঠছে, ওঠার পর একটু পর মনে পড়লো ফোনের কথা, দুই বান্ধবী তখনও ঘুমাইতেছে। তো তমা উঠে যেয়ে দেখলো যে রিসিভার উঠানো, তো কানে ঠেকালো, রিসিভার ডেড, মানে কোনো শব্দ নাই। ঠাস করে ফোনটা রেখে দিল, ফোনটা রেখে দিয়ে তার মতো তার সে ফ্রেশ হলো, ইত্যাদি ইত্যাদি। দুই বান্ধবী একটু পর উঠছে, ফ্রেশ এসে। তো পরদিন নাফিজা বলতেছে, আরে তোর বিছনা ছোট রে, আমার শুইতে সমস্যা, আমি মনে হয় এক পাশে খাত হয়ে গেছি, ম্যাট্রেসটা কেমন এই সেই। তো বলে তাহলে তুই আসিস না, তোর রুমে থাক। তো বলে আমার রুমে তো ভয় লাগে এই সেই। তো তখন যারা বলতেছে যে আমাদের ইভেনচুয়ালি অভ্যাস তো করতেই হবে যার যার রুমে থাকা, ঠিক না? আমাদের তো আলাদা আলাদা রুম আছে এবং সবারই প্রাইভেসির ব্যাপার থাকবে। তো সুতরাং এইটা কোনো ব্যাপার না, আজকে থেকে আমরা থাকি, এটা বেস্ট হয়, তাহলে আমাদের নিজেদের প্র্যাকটিসটাও হয়। হ্যাঁ, কোনো সময় আমরা অকেশনেই থাকলাম একসাথে, গল্প গুজব করলাম সপ্তাহে 2-1 দিন, আর আজকের থেকে অভ্যাস করি। তো তখন তমা মেনে নিল, নাফিজা বললো ওকে ঠিক আছে। তো এটা বলছে তারা, তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হইলো ওই দিনের মতো। তো যাই হোক, সারাদিন তাদের চলে গেল, ওই দিনও তো ক্লাস নাই, বাসার মধ্যে তারা ওই দিন একটু লেজি ভাবেই কাটাইতেছে। বলতেছে যে এখানে টিভির ব্যবস্থা করতে হবে, টিভি না দেখলে তো সমস্যা, কেমন লাগে ঘরের মধ্যে আটকা। তো এগুলো করতে করতে ওই দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো এরকম তাদের বিকাল এই গল্প গুজব টুকিটাকি তারা ওই লুডু টুডু খেলে পার করছে। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় আজকে যে যার যার রুমে একলা একলা চলে গেল। তো রাতের বেলা চলে গেছে রুমে, যাওয়ার পরে তমার কাছে একটু অস্বস্তি রাখতেছে, কারণ সে যে উপর উঠছে একলা, তার কাছে বারবার মনে হইতেছে সেনকে গাছের মধ্যে কি দেখছে। আর তখন তার মনে পড়ছে কালকে রাতের ফোনের কথা, এই ফোন কলের যে ওই সাউন্ডটা, এটা তার মনে পড়ছে, এটা শুনে তার অনেক ভয় লাগতেছে মনে মনে। সে কিন্তু এটা নিয়ে আর আলাপ করে নেই কারোর সাথে, কেউ তাকে জিজ্ঞেসও করে নেই আজকে, মনে করে যে রাত্রে কি ফোন আসছিল ইত্যাদি।
তো যাই হোক, তো তমা কি করলো, একটা বই নিল, বই নিয়ে কিছুক্ষণ পড়ছে শুয়ে শুয়ে। বই নিয়ে পড়ে সে ঘুমানোর চেষ্টা করছে। তার ওই সামনে তার টেবিল ল্যাম্পটা আরো ডিম করে দিয়ে, এটা ডিমার আছে টেবিল ল্যাম্পে, ওই ডিম করে দিয়ে সে বসে বসে বইটা পড়ে চিন্তা করলো ঘুমায় যাই। একসময় চোখটা একটু লেগে আসছে, তো বইটা রেখে সে শুয়ে পড়ছে আর লাইটটা নিভাই দিছে টেবিল ল্যাম্পটা। অনেকক্ষণ ঘুমায় আছে, তার কোনো খেয়াল নাই। হঠাৎ করে তার ঘুম ভাঙছে, ক্রিং ক্রিং করে শব্দ, লাফ দিয়ে উঠলো ঘুম থেকে, যে এই ফোন বাজতেছে, ওই যে ফোনটা। তো তমা মানে একটু অন্যরকম ফিল করতেছিল, কারণ রুমে তো আজকে কেউ নেই, আজকে সে একা। সে আস্তে করে উঠলো, চোখে কিছুক্ষণ ধাঁধা লেগে গেছে, ওই আলো আধারিটা বুঝতে একটু ধাঁধা লেগে গেছে। তো বিছানা থেকে উঠে সে গেল, গিয়ে দেখে ফোন বাজতে এসে, তো ফোনটা কানে তুলে নিল। ফোনটা তুলে নেওয়ার পরে ওই পাশ থেকে কণ্ঠ বলতেছে যে তুই আমার রুমে কেন, ইংলিশে বলতেছে যে আমার রুমে তুই কেন, বেরো এখান থেকে, এই রুমে কেন আসছিস। তো শুনে তো আমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কেমন জানি একটা ফিসফিসানি নারীর কণ্ঠ। চিন্তা করলো এটা কে। তো তখন সে জিজ্ঞেস করছে হুজ দিস, কোনো শব্দ নাই। ওই পাশটা একেবারে ক্যাট 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 শব্দ আসতেছে। তারপর সে ওই যে বিকৃত কালকের মতো শব্দ শুনতে পেল। তো প্রচন্ড ভয় পেয়েছে তমা তাড়াতাড়ি ফোনটা ক্রেডেলেই রেখে দিছে। আবার এটা পুরনো ফোন, কিন্তু বেশ পুরনো একটা ফোন সেট। সে ক্রেডেলে রেখে দিয়ে সে দৌড় দিয়ে চিন্তা করছে সে নিচে যাবে ওই জারা বা নাফিজা রুমে। তো সে যখন দরজার কাছে আসছে, তার কাছে মনে হলো দরজার ওই পাশে কেউ আছে। তার বেশ ভয় লাগলো, অনেক ভয় লাগছে যে দরজার ওই পাশে কে, কারণ তার এই করিডোরে বাতি কিন্তু সে নিভাই দিয়ে আসছে রাতের বেলা, মানে যখন উঠে আসছে তখন। তো সে আস্তে করে তারপরে দরজার নবটা ঘুরে দরজাটা টানছে, টেনে একটু ফাঁক করছে। সে তাকায় দেখতেছে তার করিডোরের মধ্যে মনে হচ্ছে যে যারা চুল টুল এরকম ছাড়া হামাগুড়ি দিয়ে চারিদিকে আসতেছে। যারা সে কেন মনে করছে তার ওই যে আদলটা দেখে, যারাকে যে যতটুকু সে বুঝে ওইরকমই আর কি, যারাকে তো চেনে বান্ধবী, ও যারার মতোই মনে হইতেছে আকৃতিটা, মানে তার যে অবয়বটা যারার মতোই, চুলগুলো ছাড়া হামাগুড়ি দিয়ে তার সেই দিয়ে তার দিকে আসতেছে, তার দরজার দিকে। তো সে বলতেছে এই কি রে, তুই এভাবে আসতেছিস কেন, হামাগুড়ি দিয়ে কেন আসতেছিস সেখান থেকে। তখন দেখলো যে মুখটা তুললো, এরকম মাথাটা উপর দিকে তুলে বলে হ্যাঁ আসতেছি, মানে একদম বাংলায় বলছে। কিন্তু সে দেখতেছে যারার ওই আলো আধারিতে, আলো কিন্তু নাই, মানে হালকা আলো আধারি, এর মধ্যে সে দেখতেছে যারার মুখ সে দেখতে পাচ্ছে না, মুখ বলে কিছু নাই, চেহারাটা পুরো অন্ধকার ওই জায়গায়। তো তমা ভয়ে একটা চিৎকার করছে, জোরে চিৎকার করছে এখান থেকে, একদম মানে চোখ বন্ধ করে হাত মুট করে চিৎকার করে উঠছে। মানে তার আসলে আর কোনো ডিফেন্স মেকানিজম ছিল না, প্রচন্ড ভয় পেয়েছে সে। যে চিৎকারের চোটে সে দেখলো, মানে সে শব্দ পেলো একটু পরে যে ঠাস ঠাস করে দরজা খুলছে ওই রুমগুলোর থেকে। দেখলো যে বান্ধবীরা বেরো আসছে, দৌড় দিয়ে সিঁড়িতে দরদর করে আসলো, এবং ওরা আসতে আসতেই তমা ঠাস করে পড়ে গেছে ওইখানে ইসের মধ্যে, করিডোরের মধ্যে। তো ওর যখন হুঁশ ফিরছে তখন তমা দেখছে যে তার মুখের মধ্যে আলো পানি ছিটাচ্ছে দুই বান্ধবী, ওর সে তার বিছানায় শোয়া। তো বলতেছে কি হয়েছে, তো বলতেছে যে আমি এরকম একটা ফোন আসছে, এরকম এই ব্যাপার। তো বলে হ্যাঁ কালকেও তো ফোন বাজছে। নাফিজা বলছে কালকেও ফোন বাজছে, হ্যাঁ তারপর কি হয়েছিল, তখন বলে যে এরকম কণ্ঠ, আর আজকে আমি এরকম দেখছি। তো খুবই ভয় পায়, ওরা তিনজনই খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে তিনজন বলে যে আচ্ছা আচ্ছা বাকি রাতটা আর অন্য কোথাও শুভ না, এখানে শুই। তো ওই দরজা বন্ধ করে, তখন অনেক রাত, গভীর রাত হয়ে গেছে, তখন হয়তো 2টা এরকম বাজে। তো ওই ওর রুমেই, এই তোমার রুমে ওরা তিনজন শোয়। ওই দিন রাতে নাকি তোমার রুমের বাথরুমের ভেতর থেকে মনে হচ্ছে কে দরজা নক করে বাথরুমের দরজা ভেঙে ফেলতেছে, এবং ভারী একটা নারী কণ্ঠ, হ্যাঁ ভারী নারী কণ্ঠ, এবং ওই দেশি ভাষায় বলতেছে দরজা খোল, আমার রুমে তোরা কেন, ভারী কণ্ঠে, মানে ওই দেশি ভাষায় বলতেছে। ওই ভাষা ওরা বুঝে। ভয়ে তিনজনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তারা একজনকে জড়ায় ধরে শুয়ে আছে, এবং ভয়ে নাফিজা দোয়া পড়া শুরু করলো, জোরে জোরে দোয়া পড়তেছে। তখন মনে হইতেছে যে বাথরুমের ওই কোনার দিকে, মানে বাথরুমের পেছন দিক থেকে কেউ হাসতেছে এরকম। তো নাফিজা চোখ বন্ধ করে মন থেকে দোয়া পড়া শুরু করলো, এবং মনে মনে সে তখন মানে নিয়ত করতেছিল যে সে এরপর থেকে মানে একদম নিয়মিত সে তার সব মানে যা করা দরকার ধর্মীয় কাজ সেগুলো সে করবে, এগুলো সে বাদ দিবে না কিছুই, প্র্যাকটিসিং একজন মুসলমান হবে। সে মনে ভাবতেছে, সে ভয় পাইছে, অনেক রকম ভয় পাইছে। নাফিজা অবশ্য জানতো তাদের পরিবারে নাকি এরকম জিনে পজেস করা মানুষজন ছিল কয়েকজন, তো এগুলো এইসব ব্যাপার জানতো। সে দোয়া পড়তেছিল, জোরে চিৎকার করে দোয়া পড়তেছিল, তিনজনকে মানে একদম ধরে রেখে দোয়া পড়তেছিল এরকম। তো
এরকম কতক্ষণ তারা টাইম পার করছে জানে না। তো এক সময় দেখা গেছে যে কোনো শব্দ নাই, চুপচাপ নীরব হয়ে গেছে চারিপাশ। তো ভয়ে চুপচাপ শুয়েছিল। তো তারা বুঝতে পারছে একটু পরে আলো ফুটছে, মানে ফজর হয়ে গেছে ওরকম সময়। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করছে। তো ওঠার পরেই সকাল হলো। ওই বাথরুমে আর কেউ যায় নাই, উপরতলায় তিনজনই ওই যে তোমাকে নিয়ে নেমে আসছে, এসে নিচের বাথরুমে যে অজু করে তিনজন নামাজ পড়ছে। ফার্স্টে নামাজ পড়ার পরে বললো যে এই বাসার মধ্যে সমস্যা আছে। নিজেরাই রিয়েলাইজ করলো যে বাসার মধ্যে সমস্যা আছে। মানে কি করবে তারা বুঝতে পারতেছে না, একদম লিভিং রুমে বসে আছে। তো একটু পরে কাজের বুয়া আসছে, ওই যে কাজ করতে। কাজের বুয়া আসার পর কাজের বুয়াকে তারা তিনজনে জিজ্ঞেস করতেছে ইশারা ইঙ্গিতে যে এই বাসা কি ভয়ের নাকি এরকম, মানে বিভিন্নভাবে করে দেখাচ্ছে। কাজের মহিলা বুঝে না। তো তারা তিনজন তখন দরজা খুললো। দরজা খুলে তাকায় আছে বাইরের দিকে, সামনে কাউকে দেখা যায় নাকি। তো দেখলো ওই যে সামনের ওই যে এখানে একটা বিল্ডিং, ওইটার নিচে একটা ছেলে দাঁড়ায় আছে। ও সম্ভবত ওই বিল্ডিং এর কাজ টাজ করে, দারোয়ান বাকি তাকে এরকম হাত দিয়ে ডাকলো। তো ছেলেটা একটু পর আসছে। আসার পরে ছেলেটাকে বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা বা কথা বলতে পারো কিনা। তো ওই লোকটা তখন বললো যে হ্যাঁ, সে মোটামুটি ওই দেশের ভাষাও পারে, ইংরেজিও পারে। ওই বুয়া আবার ওখানকার একদম লোকাল ভাষায় কথা বলে, তো সুতরাং এত ক্লিয়ার না। তো যাই হোক ছেলেটারে দিয়ে বুয়াটার সাথে কথা বলাইলো, কমিউনিকেট করলো। তারা কমিউনিকেট করার পরে মোটামুটি বেরোলো, এবং বুয়াও টুকিটাকি যা বললো তার লোকাল ভাষাও কিছু বুঝে গেছে। তারা বুঝাইলো যে এই বাসাটার মধ্যে আসলেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, এই কারণেই এই বুয়া ভয় এখানে থাকতে চায় না। তাকে অনেক অনেক রিকোয়েস্ট করে এই বাসার মহিলা এখানে আনছে, এবং বলছে তাকে কোনো মতে সন্ধ্যার পরে থাকতে হবে না, আর মানুষ সবসময় তার সাথে থাকবে কাজ করতে। তো জিজ্ঞেস করলো ওই ছেলেটাকে যে এই বাসার কি কোনো ঘটনা আছে নাকি। ছেলেটা বলতে চায় না, চেপে যেতে চায়। তারপরে সে বলল যে আমি জানতাম যে এখানে এরকম থাকতো আর কি, কিছু ব্যাচেলার থাকতো এখানে। তারা এর মধ্যে একজন এখানে হয়েছিল আর কি, তার প্রাণনাশ হয়েছিল আর কি। তো এরপর থেকে এই জায়গাটা ভীতিকর, ভয় পায় মানুষ। আর এমনি ওখানে ওই বাসার পেছনের অংশটা ভালো না। ওই যে ওখানে একটা গাছ আছে ওইদিকে, এখানে কেউ থাকে না বাসার মধ্যে, মানুষই এটা ভাড়াটিয়াই পায় না এরা, খুব কম ভাড়াটিয়া পায়। তো আর আপনারা কিভাবে উঠছেন হুনোজ। তো বলতেছে আমরা তো অন্য দেশ থেকে আসছি। সে বলে হ্যাঁ, এখানে আগেও থাকছে যারা স্টুডেন্টই, এবং কেউই বেশি দিন থাকে নাই। ছেলে মানুষরা থাকছে, ওরা মানে খুব দ্রুতই চলে গেছে ভয়ে, মানে খুবই ভয় চলে গেছে। ছেলে মানুষ এখানে থাকতেই পারে নাই। আর মেয়ে মানুষ আপনারা তো হয়তো দেখলাম কয়েকদিন আছেন। তো বললো যে আসলে আমরাও ভয় পাইছি, এরকম ওইরকম অবস্থা আর কি। তখন সবকিছু বললো ওরা তিনজন। তো ছেলেটা বললো যে আপনারা এই বাসাটার মধ্যে মনে থাকাটা ঠিক হবে না, আপনারা ভালো হয় যে চেঞ্জ করে যান, আর আমি যে বলছি এটা বলেন না আবার। তো যাই হোক কাদের বুয়াকে তারা ওই দিন টুকিটাকি যা যা হেল্প আছে নেয় কাদের বুয়ার থেকে, এবং ওই দিন রাত্রেও তাদের ওখানে থাকা পড়ে। তারা তিনজনই এক রুমে থাকে, এবং তমা তার বাবার সাথে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে যে একটা এরকম ফোনের দোকান ছিল, ফোন ফ্যাক্সেল আইএসডি ফোন, ওখান থেকে ফোন করে তার বাবাকে সব খুলে বলে যে এখানে সমস্যা আছে এই ব্যাপারে সেই। তো তার আব্বা প্রথম শুনে মানে বিশ্বাস করতে চায় না, একটু অবাক হয়েছে। তো তার বাবা বললো যে আমার কাছে একটু অন্যরকম লাগছিল, আমি যখন ওখানে ছিলাম ওই বাসাটায় রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল কেমন জানি, মনে কে জানি হাঁটা চলা করতেছে। তো আমি ভাবছিলাম যে তোমরা কেউ ঢুকছো নাকি কোনো কাজে কিছু নিতে, আমি আর ওটা গায়ে মাখি নাই। যাই হোক এখন কি করবা তোমরা ঠিক করছো। তো বলে যে আমরা তো এখানে থাকতে পারবো না। বলে তাহলে তোমরা ওখানকার ডর্মে যোগাযোগ করো, অথবা তোমরা দেখো মানে ওই তোমাদের কলেজের ওখানে যে তোমাদের যে আছে হেল্পে যে আছে তার সাথে কথা বলো, কাউন্সিলর যে আছে তার সাথে কথা বলো, সে যদি তোমাদেরকে কোনো বাড়িঘর ম্যানেজ করে দিতে পারে। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, যা লাগবে আমাকে জানাও শুধু। যাই হোক তমা চলে আসে, এসে বান্ধবীদের সাথে আলাপ করে। তো ওই দিন রাতেও তাদের ওখানে থাকা পড়ছিল, তারা তিনজন মিলে এক রুমে ছিল, এবং দোয়া দুরুদ পড়ে একদম ছিল। তো কিছু হয় নাই, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে বাসার মধ্যে কেউ চলাফেরা করে রাতের বেলা। মানে বাসাটা যখন রাত হয়ে গেছিল তখন তিনজন এক রুমে ছিল, তাদের কাছে মনে হয়েছে কেউ হাঁটা চলা করতেছে, ড্রয়িং রুম দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটা চলা করতেছে। এবং ওই বিড়ালের ডাক অনেক শুনছে, তারা অনেক শুনছে বিড়ালের ডাকটা এখান থেকে। তো ওরা কিন্তু দ্বিতীয় দিন যখন ছিল তখনও খাওয়া দাওয়া করছে বাইরের থেকে, না রান্নাই করে না, ওইখানে খাওয়া দাওয়া বাইরের থেকে করছে। আর ওরা তৃতীয় দিন ওই বাসার থেকে সরে যায়। ওই যে ওই ছেলেটাকে বলছিল, ছেলেটাই তাদেরকে একটা বাসার এখানে সন্ধান দিয়ে দেয় কাছাকাছি। তো ওই বাসাতে ওই যা ওদের তিনজনের কাছে টাকা পয়সা ছিল তার অ্যাডভান্স দিয়ে সরে যায়। ওই মহিলাকে বলে যে ওই যে কেয়ারটেকার মহিলাকে বলে যে আপনার বাসায় সমস্যা আছে এই ব্যাপার। তো মোটামুটি তমা ওই মহিলা আসার পর খুলে বলে যে আপনার বাসায় এরকম এরকম সমস্যা ছিল। তো মহিলা নাকি বলতেছিল যে উপরে ফোন তো লাইনই নাই, ওখানে ফোন আছে কিন্তু লাইনই নেই, তোমার ফোন বাজলো কেমনে। তো সে বলছে এবার আপনি বলেন ফোন কেমনে বাজলো।
হ্যাঁ, মানে এটা তো আমিও বলবো না। তো যাই হোক, তারা ওখান থেকে সরে যায়। তৃতীয় দিনেই অন্য জায়গায় অন্য বাসা নিয়ে নেয়, এবং ওই ছেলেটা বাসা একটা তাদেরকে ব্যবস্থা করে দেয় খুঁজে ওইখানে। তো সেই বাসায় যে তারা অনেক রিকোয়েস্ট করে ওখানে উঠে যায়, বলে যে আমাদের ইমার্জেন্সি উঠতে হবে। তো ওই বাসায় উঠে যায়। তো ওই বাসাতে মোটামুটি তারা ছিল, আর সমস্যা হয় নাই। তো এটাই ছিল তমা আর তার বান্ধবীদের জীবনে ঘটা একটা ভয়ের অভিজ্ঞতা। এখন তিনজনই নর্থ আমেরিকায় থাকে, ডিফারেন্ট স্টেটে থাকে, আর সেই স্মৃতি এখনো তাদের মনে আছে। তো তমা তার জীবনে আরো কিছু ছোটখাটো জিনিস ফেস করছে বিদেশে যাওয়ার পরে। তো সে বলছে যে কখনো সে সুযোগ পেলে সেই ঘটনাগুলো শেয়ার করবে। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে, তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে তাই। ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচিও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভিতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিংয়ের রং ছিল হালকা কমলা। পুরো স্কুলটা ভেঙে নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন, বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময় মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখলো প্রথমে একটি কাঠের দরজা। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে। তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখলো আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনলো কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখলো কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে। দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে, হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখলো একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখ নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল, অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস, আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচি চোখ খুলে দেখলো কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল, তোমার মুখে এত ঘাম কেন, কি হয়েছে, কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা?
তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে। কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারেনি। অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচণ্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটের 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল। চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবলো বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হয়ে দেখলো একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখলো, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি। সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরও ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া। মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভিতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে। তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলোয় দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠলো। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে এক পা আর উপরে এক পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল, বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে।
হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো, আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারল না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো, কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ শুনলো তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনোভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করতো। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে, আর সেই জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী নিয়ে আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়, আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যা সহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে, আর এই জিন এখন চাচির সাথেই থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে, এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমনভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁতভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না, সম্পূর্ণ বিছানায়। ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়েই সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচণ্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি এই গল্পটা শোনাচ্ছিল ঠিক তার পাশেই তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সে ওই ঘটনাটি হতে চায় তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটলো। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পিছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ে এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না, আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন।
আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথেই আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে, পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ তবুও ঘুম ভেঙে যাচ্ছিল, ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন? আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোন দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম। ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8:30 সকালে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টে ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি। আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই, এত রাতে কিসের শব্দ। অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটা আর হচ্ছে না। এরপর ভাবলাম যা হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে।
এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল, চাচা এখানেই ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে, দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল, তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম, এখনো তারা কেন আসছে না? রানা ভাই বা কোথায়? ওনারা বলল, আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম, উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল, সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে, সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম, বলল টঙ্গী। আমার গা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পিছনে ছিল। পিছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনে খাল, খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে, সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল, আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়লো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরলো। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম, যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল, সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল, সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে, সেই লোক মারা যেত। আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে, যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল, বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখলো একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দোলনে ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়লো নৌকায় বসে। হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনেই চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারলো না। অনেক দোয়া দরুদ, আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো, কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে।
তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনো বিশ্বাস করতাম না এসব। নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলট পালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে আমি যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছেন সম্পর্কে আমার দুঃসম্পর্কে চাচাতো ভাই। তো তার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটা লালমোহর জেলার আদিতমারি থানার সারপুকুর ইউনিয়নের একটি ঘটনা। তো ওই লাজুর নানার নাম হচ্ছে, আমরা একটা নাম দেই যেহেতু আসলে ও নানার নামটা শেয়ার করতে মানা করেছেন, তো আমি ছদ্মনাম হিসেবে তার নানার নাম মনে করতেছি লতিফ নানা। তো লাজুর নানার নাম হচ্ছে লতিফ নানা। তিনি হলো পাহারাদার হিসেবে কাজ করেন। ওই লতিফ নানার বাড়ির সামনে একটা বিশাল বড় একটা বিল আছে, যেটা এলাকায় নামুরির বিল নামে সবাই চিনে। তো এই নামুরির বিলের পাহারাদার হিসেবে এই লতিফ নানা কাজ করতেন। তিনি শুধু একা না, তার সাথে একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে রুমেল। তো এই রুমেল এবং হচ্ছে লতিফ নানা দুজনে মিলে এই নদীটা পাহারা দিতেন। দিনে এবং রাতে দুই বেলায় তাদেরকে পাহারা দিতে হতো। তো এখানে আসলে লতিফ নানা এবং রুমেল দুজনেই হলো সময় ভাগ করে তারা আসলে পাহারা দিতেন, কারণ যেহেতু 24 ঘন্টায় ডিউটি। তো এই কারণে তারা যেটা করতো যে একজন ঘুমাতো আর একজন নদী পাহারা দিত। দেখা যায় যে কোনোদিন লতিফ নানা হলো ঘুমাতো দিনের বেলা, দেখা যায় সারা রাত রুমেল যে আছে উনি হলো সারা রাত হলো নদী পাহারা দিত। আবার একদিন দেখা যায় যে লতিফ নানা সারা রাত পাহারা দিত, ওই রুবেল নামে ব্যক্তিরা উনি হলো ঘুমাতেন, দিনের বেলা ঘুমাতেন। আসলে ওদের রাতের বেলা দুজনকে ঘুমানোর মতো সুযোগ হয় না, এবং দুজনে একসাথে দেখা যায় যে ঘুমালে একটা হলো সমস্যা তৈরি হতে পারে। কারণ এই নদীটাতে, এটা তো নদী বললে ভুল হবে, এটা একটা বিল, চতুর্পাশে পাড় দিয়ে উঁচু উঁচু করে পাড় দেয়া, প্রায় 1.5 কিলোমিটার একটা বিল। তো এই বিলটাতে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়, এবং যারা কর্তৃপক্ষ মাছ ছাড়েন তো তাদের হলো মাছ যেন চুরি না যায়, এই কারণে আসলে তাদেরকে পাহারাদার হিসেবে নিয়োগ করা হয়েছে। তো আসলে ভাই, এই পাহারাদার হিসেবে তিনি আসলে পাহারা দিচ্ছিলেন প্রথম অনেক দিন থেকে, তিনি পাহারাদার হিসেবে কাজ করেন, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু একদিন তার জীবনে, এই লতিফ নানার জীবনে এমন কিছু ঘটে যেটা যেন তিনি মোটেও কল্পনাও করতে পারতেছিলেন না। তো একদিন রাতে, তিনি রাত্রেবেলা হলো খাওয়া দাওয়া শেষ করে, সেদিন তার রাতে হলো ডিউটি ছিল, আর আরেকজন তিনি আসলে সে সময় বাসায় ঘুমাতে চলে গেছেন। তো দেখা যায় যে লতিফ নানা সারা রাত সেদিন পাহারা দিবেন, এবং তার যে সহযোগী তিনি হলো সেদিন রাতে ঘুমাবেন। ভাই, দেখা যায় যে এরকম ভাবে তিনি যখন পাহারা দিচ্ছিলেন, রাত যখন 2টা বাজে, সেই সময় তিনি তখনও পাইচারি করতেছিলেন নদীর পাড় দিয়ে, মানে লাইট দিয়ে দেখতেছিলেন যে কেউ মাছ চুরি করে না, বা নদীর মধ্যে বিলের মধ্যে কেউ নামে কিনা, এটা তিনি দেখতেছিলেন। তো বলে রাখা ভালো রাসেল ভাই, ওই নানার বাড়ি হলো ওই বিলের পাশেই, একদম পাড় ঘেঁষেই হলো ওনার বাড়ি। পাড়টা হলো একটা পাড় হলো নদীর, একটা ওই বিলের পাড় একটা হলো মানুষ রাস্তা চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে, আর অপর একটা পাড়, সেটা হচ্ছে ওই পাড়টা পার হয়ে ওগুলো সব নিচে যে জমিগুলো আছে, সমস্ত জমি হচ্ছে ধান ক্ষেতের জমি। দেখা যায় যে ওই অপোজিটে একটা পাড়ের মধ্যে একটা শ্মশান ঘাট আছে। তো দেখা যায় যে ওই বিলের আশেপাশে অনেক হিন্দুদের বাড়ি আছে। তো দেখা যায় যে কেউ মারা গেলে ওই বিলের পাড়ের অপোজিট পাড়ে যে শ্মশান ঘাটটা আছে সেখানে দাহ করা হয়, সেখানে পোড়ানো হয়।
তো তিনি যখন রাত 2টার দিকে ওই শ্মশানের সামন দিয়ে যাচ্ছিলেন, তিনি কত হাজারবার এখান দিয়ে সামন দিয়ে গেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সেদিন যখন তিনি সেই শ্মশানটার সামন দিয়ে যাচ্ছেন, তিনি অনুভব করেন কেউ তার নাম ধরে ডাকতেছে। তো তিনি যখন তার মাথা ঘুরে সেই শ্মশানের দিকে তাকান, তিনি দেখতে পান শ্মশানের সাথে একটা ছোট্ট একটা বট গাছ আছে। সেই বট গাছের নিচে একটা সাদা কাপড় পরা একটা নারী দাঁড়িয়ে আছে। সেই মেয়েটার শরীরে বেশ উজ্জ্বল দেখাচ্ছে, যেহেতু চাঁদনি রাত ছিল। এই কারণে চাঁদনি রাত আলোয় আসলে এতটা উজ্জ্বল হওয়ার কথা না, কিন্তু তারপরেও সেই নারীটাকে খুবই উজ্জ্বল দেখাচ্ছিল। আর নারীটা দেখতে এত অপরূপ সুন্দর ছিল যে বলার বাইরে, এটা আসলে বোঝানো সম্ভব না। সেই মেয়েটা অতিরিক্ত সুন্দর ছিল। তো যখন ওই লতিফ নানাকে সেই মেয়েটা ডাকলো এবং যখন লতিফ নানা দেখলো যে একটা অনেক সুন্দর একটা মেয়ে সেই বট গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং ওনাকে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো রাসেল ভাই, এখানে লতিফ নানা আসলে আগে থেকেই জানতেন যে তিনি শুধু এই বিলের খালি ভৌতিক ঘটনা না, তিনি আরো বিভিন্নভাবে ভৌতিক ঘটনা তিনি শুনেছেন। বিশেষ করে যেহেতু তিনি নাইট শিফটে কাজ করেন, এই কারণে তিনি বিষয়গুলো আগে থেকেই জানতেন যে এই ধরনের সমস্যা হতে পারে। তো তিনি কি করেন যে প্রথমত 2-3 কদম যখন সামনে যান, মেয়েটার মোটামুটি 10 হাত দূরে যখন, তিনি কি মনে করে আর সামনে যান না, তিনি আবার পুনরায় পিছনে চলে আসেন এবং তিনি সেখান থেকে সেই জায়গাটা দ্রুত ত্যাগ করেন। তো রাসেল ভাই, এটা ছিল তার প্রথম রাতের ঘটনা। তো তিনি আসলে এটাকে স্বাভাবিক হিসেবেই নিয়েছেন। তিনি যখন আসলে দিনের বেলা যখন তিনি কাউকে শেয়ার করতে চাচ্ছিলেন, তা বিশেষ করে তার সহযোগীকে, তো তিনি তার সহযোগী এটা শোনার পর একদম হাসি দিয়ে উড়িয়ে দেয় যে এগুলো কি পাগলামি কথা বলতেছেন, আমরা কত এই শ্মশানের সামনে দিয়ে গেলাম, ওই আজ পর্যন্ত তো কোনো কিছু দেখলাম না, আপনি কি বলেন। তো দেখা যায় এক প্রকার লতিফ নানাকে তাচ্ছিল্য করে আর কি তার কথাটাকে নিয়েছিল রুমেল। তো এরপরে একদিন এরপর আসলে নানা ওই নারী অবয়বটাকে আর কখনো দেখতে পান নাই, কিন্তু সমস্যা বাধে রুমেলের সাথে। একদিন রুমেলের নাইট ডিউটি শিফট পড়েছিল এবং সে যথারীতি তার দায়িত্ব পালন করতেছিল। তো ঠিক একইভাবে রাত 2টার দিকে সে হঠাৎ তার নাম ধরে কেউ যেন তার নাম ধরে ডাকতেছে এরকম শুনতে পায়। তো যখনই সে হলো ওই শ্মশানের দিকে তাকায়, সে দেখতে পায় লতিফ নানা যেভাবে তাকে শেয়ার করেছিল একই রকম ভাবে একটা সাদা শাড়ি পরা একটা অপরূপ একটা সুন্দর একটা নারী ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে সে বেশ অবাক হয়ে যায় এবং সে আসলে ভয় পায় না, সে ওই নারীর রূপে মুগ্ধ হয়ে যায়। বলে রাখা ভালো রাসেল ভাই, রুমেল সে সময় অবিবাহিত ছিল। তো সে অপূর্ব একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় এবং যখনই সে মেয়েটা তাকে হাত দিয়ে ইশারা করে কাছে ডাকে, সে তখন তৎক্ষণাৎ কাছে চলে যায় হেঁটে হেঁটে এবং কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কে, আপনি এত রাতে এখানে কি করতেছেন। তো এখানে রুমেল প্রথমে ভেবেছিল হয়তোবা এটা কোনো তাদের গ্রামেরই মেয়ে হবে, এরকমটা সে চিন্তা করেছিল। আসলে এত রাতে যে এখানে একটা শ্মশানের মধ্যে একটা মেয়ে থাকা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, এই বিষয়টা রুমেল যেন ভুলেই গিয়েছিল। তো সে যে কাছে যে জিজ্ঞেস করে, তো সেই নারী অবয়বটা কোনো কথা না বলে সে হাত দিয়ে ইশারা করে তার পিছনে আসতে বলে, তার পিছনে আসতে বলে। তো রুমেল একইভাবে সেই নারীটার পিছনে যেতে থাকে। তো নারীটা যেটা করে যে ওই শ্মশানের পিছনে যায়। তো রুমেল একইভাবে ওই নারীটাকে ফলো করে শ্মশানের পিছনে যায় এবং পিছনে যাওয়ার পর দেখে সেখানে কিছু নেই। বলে রাখা ভালো রাসেল ভাই, রুমেলের হাতে কিন্তু একটা টর্চ লাইট ছিল, ব্যাটারি চালিত একটা পাওয়ারফুল একটা টর্চ লাইট ছিল। তো সে যখন সে টর্চ লাইট দিয়ে আশেপাশে দেখতে থাকে,
সে কোনো ধরনের কোনো মেয়েকে দেখতে পায় না রাসেল ভাই। তো সে বেশ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে চলে আসে। তো এর পরের দিন থেকে রাসেল ভাই রুমেলের শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসে এবং সে এতটাই অসুস্থ হয় যে সে ডিউটি করতে পারতেছে না। তো এরপরে যেহেতু ওই লতিফ নানা বিষয়টা জানতেন, তো তিনি এই বিষয়টা কর্তৃপক্ষকে জানান এবং এরপর রুমেলকে প্রায় 7 দিনের জন্য ছুটি দেওয়া হয় এবং তার পরিবর্তে একজনকে প্রক্সি হিসেবে আরেকজনকে রাখা হয়। তো এই 7 দিন নাকি রাসেল ভাই এই রুমেল প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন, বিশেষ করে তার রাতের বেলা প্রলাপ বোকা, শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর, এই সমস্ত কিছু হয়েছিল। তো রাসেল ভাই 7 দিন পর রুমেল সুস্থ হয়। আসলে সে এমনি এমনি সুস্থ হয়নি, সে একজন হুজুরকে বিশেষ করে রুমেলের বাবা মা হুজুরকে ডেকেছিল এবং হুজুর যখন রুমেলকে পরীক্ষা নিরীক্ষা করেন তখন দেখতে পান যে তাকে একটা খারাপ একটা জিন ভর করেছে। তো সেই হলো হুজুরের মাধ্যমে সেই জিনটাকে আসলে তারা তাড়াতে অক্ষম হয়েছেন এবং তিনি সেই হুজুর জানিয়েছেন যে এই জিনটা এখানেই থাকে এবং যারা তার ডাকে সাড়া দেয় সে তার উপর নাকি ভর করে এবং তারা পরবর্তীতে নাকি অসুস্থ হয়ে যায়। তো সেরকমটাই হয়েছিল রুমেলের সাথে। সে আসলে সেই মেয়েটাকে হাতছানি ইশারা মানে সে তার পিছনে পিছনে গিয়ে আসলে ভুলটা করেছিল, এই কারণে আসলে তার উপর সেই মেয়েটা ভর করেছে। তো আসলে ভাই এরপরে রুমেল আসলে সেই আর নাইট শিফটের ডিউটিটা করে নাই, সে ওই চাকরিটা ছেড়ে দেয় এবং তার পরিবর্তে অন্য একজনকে রাখা হয় এবং তারা দুজনেই আসলে পরবর্তীতে আর এই ধরনের কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। তো এটাই ছিল আমার দুঃসম্পর্কে চাচাতো ভাইয়ের রাজু পাঠানো একটি ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল রাসেল ভাই, এই কারণে আপনার সাথে শেয়ার করা। যদি ঘটনাটা আপনার ভালো লেগে থাকে তাহলে লিসেনারদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।